আজ একটা নয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য থাকছে দুটো অত্যাশ্চর্য সত্যি ঘটনা। একটা হলো শাস্ত্রীয় সঙ্গীতের এক গুরুদেবের সান্নিধ্যে ঘটে যাওয়া এক আশ্চর্য অলৌকিক ঘটনা, এবং আরও একটি ঘটনা, সেটা হলো শ্রী কালী মায়ের আধ্যাত্মিক মহিমা এবং একটি মানুষের নতুন করে জীবন ফিরে পাওয়ার সত্যি ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারে, তারা এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আমি আপনাদের সামনে প্রথমে শ্রী কালী মায়ের আধ্যাত্মিক মহিমার ঘটনাটা বলছি। তো ঘটনাটা বলার আগে আমি আপনাদেরকে ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আমাকে রিমিক মল্লিক পশ্চিম মেদিনীপুর থেকে ইমেল করে পাঠিয়েছে। ও ল নিয়ে পড়াশুনো করছে এবং ও ফাইনাল ইয়ারে এখন পড়ে। তো ও যে ঘটনাটা বলেছে সেই ঘটনাটা ও যখন ক্লাস 11-এ পড়তো সেই সময়কার একটা ঘটনা। ওর বাবা এবং মা দুজনেই হচ্ছেন শিল্পী মানুষ। ওনারা দুজনেই অর্কেস্ট্রাতে গান করেন। আর এদিকে রিমিক হচ্ছে ছোটবেলা থেকে ভীষণ রকমভাবে ঠাকুরের ভক্ত। ছোটবেলা থেকে ও ঠাকুরকে ভীষণ মানে, ভালোবাসে। এবারে যখন ও ক্লাস 11-এ পড়ে ঠিক সেই সময় এই রিমিকের বাবার হঠাৎ করে লিভার ইনফেকশন বিষয়টা ধরা পড়ে। এবং যখন লিভার ইনফেকশন বিষয়টা ধরা পড়ে তো তারপরে না খুব বাড়াবাড়ি পর্যায়ে সেই বিষয়টা চলে যায়। এবং এদিকে কি হয়, ওর বাবা সেই কারণের জন্য উনি কিন্তু একদম মানে যাই বুঝতেই পারছেন যে একটা মানুষ যখন এরকম একটা সিরিয়াস প্রবলেমের মধ্যে পড়ে তো সে প্রচণ্ড তার একটা শারীরিক কষ্ট থাকে। এবার এদিকে কি হয়েছে যে এই বিষয়টা যখন হয় তখন ওনার মা কিন্তু খুব অসহায় কন্ডিশনে পড়ে যায়, কারণ ওর বাবা পেরিয়ে কাজ করতে পারছেন না, প্লাস ওনার শরীর একদমই ভালো যাচ্ছিল না। এবং যত দিন যাচ্ছিল ওর বাবার কন্ডিশন কিন্তু আস্তে আস্তে আরও ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাচ্ছিল। আর এদিকে ওর মাকে সবটাই সামলাতে হচ্ছিল, ঘর সামলাতে হচ্ছিল, বাইরে আমি যেহেতু বললাম যে ওনারা দুজনেই, রিমিকের বাবা এবং মা দুজনেই শিল্পী, তো দুজনেই অর্কেস্ট্রাতে গান করতেন। তো মানে ওনার বাবা তো এই কাজটা করতে পারছিলেন না, কিন্তু বুঝতেই পারছেন একটা মেয়ে রয়েছে, সংসার রয়েছে, তার মধ্যে ওর বাবার ট্রিটমেন্ট চলছে। তো সেই জন্য ওর মাকে কিন্তু সেই সময়ও এই ওনার যে কাজটা সেই কাজটাই কিন্তু কন্টিনিউ করতে হচ্ছিল। তো বুঝতেই পারছেন কীরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। তো ওনার মাকে যেমন ঘর সামলাতে হচ্ছে, বাইরেটাও সামলাতে হচ্ছে, ওর বাবার সেবা শুশ্রূষা করতে হচ্ছে, মানে এরকমভাবে আর কি ওদের চলছিল। এদিকে এই রিমিকও কিন্তু ছোটোবেলায় মানে সেই সময়টা যখন ও ক্লাস 11-এ পড়তো, ওর বাবা এদিকে অসুস্থ, ততক্ষণ ওর মা বা যেটুকু সময় আর কি বাড়িতে থাকতো না সেই সময় কিন্তু ও পুরোটা সামলাতো। ওর বাবার কিছু দরকার লাগলে সেটা করা, ঘরের কিছু আর কি দরকার প্রয়োজনের কাজকর্ম সমস্তটাই কিন্তু এই রিমিক নিজে করতো। এবার আমি বললাম প্রথমেই যে ও কিন্তু ছোটো থেকে ভীষণ রকমভাবে ঠাকুরের ভক্ত। তো এরকম যখন সংসারের অবস্থা, ও না সেই সময় মা কালীকে ভীষণ ডাকতো, খুব ডাকতো বা মাকে ডাকতো এবং মায়ের কাছে কাঁদতো যে আমার বাবাকে ভালো করে দাও, এরকমভাবে মানুষটা কষ্ট পাচ্ছে, তাকে সুস্থ করে দাও। তো এইরকমভাবে ও মায়ের কাছে মানে প্রায়শই নিজের আকুতি মিনতি করতো যাতে মা কালী ওর বাবাকে সুস্থ করে দেয়।
এরকমভাবে একদিন চলতে চলতে একদিন ও দেখছে যে ওর বাবা এবং মা দুজনেই একসাথে ঘরের মধ্যে কান্নাকাটি করছেন, এবং ওর বাবা বলছে যে আমি হয়তো আর কোনোদিনও গান গাইতে পারবো না, বা শরীর কবে ঠিক হবে সেটাও জানি না, আদৌ ঠিক হবে কি না। তো এটা ও না শুনতে পায় যে ওর বাবা মা এই সমস্ত নিজেদের মধ্যে বলাবলি করছেন এবং দুজনেই কাঁদছেন। তো এটা দেখে না ওর খুব দুঃখ হয়, স্বাভাবিকভাবেই দুঃখ হবেই। তো ও কী করেছে, ও মানে মা কালীকে ডাকতে শুরু করেছে এবং ও কাঁদছে। তো এইভাবে মাকে ডাকতে ডাকতে এবং কাঁদতে কাঁদতে ও কখন ঘুমিয়ে পড়েছে সেটাও নিজেও জানে না। তো ভালো কথা, ও ঘুমিয়ে পড়েছে, তো ও তো মাকে ওভাবে মনে প্রাণে ডাকছিল। তো এমন সময় ও ঘুমিয়ে পড়েছে, এবার ঘুমের মধ্যেও একটা স্বপ্ন দেখছে, এবং যে স্বপ্নটাও দেখে সেই স্বপ্নটাকে আমি স্বপ্ন বলবো নাকি স্বপ্নাদেশ বলবো নাকি ভগবানের একটা মানে লীলা বলবো আমি জানি, সেটা আপনারা বলতে পারবেন। সেটা হচ্ছে যে ও স্বপ্নে দেখে যে মা কালী মানে ও স্বপ্নে আসেন এবং এসে অদ্ভুতভাবে একটা সুতো দেখায় ওকে, একটা যেরকম সুতো হয় সেরকম একটা সুতো দেখায়, এবং সেই সুতো দেখিয়ে ওকে ওই স্বপ্নের মধ্যে বলে যে দেখ এই সুতোটা তোর বাবার প্রাণ, আমি আমার হাতে বেঁধে নিচ্ছি, তোর আর কোনো চিন্তা নেই। মানে ও ঠিক যেভাবে ইমেলে কথাটা লিখেছে আমি ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করলাম। ঠিক এই কথাটা কিন্তু ও স্বপ্নে দেখে যে মা কালী ওকে বলছে। এবারে ও তো স্বপ্নটা দেখেছে, এবার দেখুন আমরা অনেক সময় অনেক কিছু স্বপ্নে দেখি, সেটা হয়তো কিছুটা বিশ্বাস করি, হয়তো কিছুটা বিশ্বাস করি না। তো আর ওই সময় ওর পরিবারের একটা এমন কন্ডিশন চলছিল, মানে সেটাকে নিয়ে মানে ও তো এমনিতে মাকে ভালোবাসতো, সেটা নিয়েও খুব বেশি চিন্তা ভাবনা খুব একটা করে না। এবার এই স্বপ্ন দেখা দুদিনের মাথায় ও ওদের ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটার নামও লিখেছে, মানে মায়ের নাম হচ্ছে উগ্র তারাকালী মন্দির। তো সেই উগ্র তারাকালী মন্দিরে ও গিয়ে পুজো দিয়ে আসে। তো ওর মনের মধ্যে তো সবসময় মাকে ডাকছে, তো মাকে গিয়েও পুজো দিয়ে আসে, এবং সেইখানে পুজো দিয়ে আসার পর সেই যে পুজো দেওয়ার যে ফুল ছিল সেই ফুলটা ওর বাবার মাথায় ছুঁয়ে দেয়। এবং অদ্ভুতভাবে ওই যে ও স্বপ্ন দেখলো, তারপরে ও মন্দিরে গেল, সেখানে গিয়ে পুজো দিল, যেখানে ওর বাবার কন্ডিশন প্রচণ্ড খারাপ চলছিল এবং সমস্ত ডাক্তার দেখানো হচ্ছিল, কিন্তু কোনোভাবেই কিন্তু ওর বাবার কোনো শারীরিক উন্নতি হচ্ছিল না, বরং আরও বেশি ক্রিটিক্যাল কন্ডিশন, আরও বেশি অবনতির দিকে যাচ্ছিল। তো ওই যে ও গেল ফুলটা ছোঁয়ালো, ঠিক তারপরেই ওর বাবাকে মানে যে ডক্টর দেখানো হয় এবং তিনি কিন্তু তারপরে যে ট্রিটমেন্টটা চালু করেন বা তারপরে ওর বাবাকে যেভাবে ডাক্তার চলতে বলেন, তাতে কিন্তু মানে সেই ট্রিটমেন্টটা সাকসেসফুল হতে থাকে আস্তে আস্তে, এবং উনি কিন্তু আস্তে আস্তে যে শরীরটা যে ওনার খারাপের দিকে যাচ্ছিল সেখান থেকে ব্যাপারটা পুরো ঘুরে গিয়ে উনি কিন্তু আস্তে আস্তে সুস্থতার দিকে চলে যান, এবং তার কিছু দিনের মাথায় উনি কিন্তু একদম সুস্থ হয়ে যান। এবং শুধু সুস্থ হয়ে যান তাই নয়, যে মানুষটা মানে একটা মানে জাস্ট তার কিছুদিন আগে যে কাঁদছিল, যে ভাবছিল যে আমি হয়তো আর কোনোদিনও গান করতে পারবো না, শো করতে পারবো না, সেই মানুষটা কিন্তু আবার সুস্থ হয়ে গিয়ে দিব্যি শো করা শুরু করলো। তো এই যে ব্যাপারটা, এই মা কালীর যে অশেষ এই যে অসীম কৃপা, সেইটা মানে এটা সত্যিকার, এটা রিমি নিজে যেমন বিশ্বাস করে তেমনি আমারও মনে হয় যে সত্যি হয়তো সেদিন ওর ডাকে মা সাড়া দিয়েছেন বা মা হয়তো সেই কৃপাটা করেছিলেন। তো এই যে ইমেলটা ও করেছে সেই ইমেলের সাথে ও আর একটা ছবি, সেই মায়ের ছবিও পাঠিয়েছে। তো আমি সেই ছবিটা আপনাদের জন্য স্ক্রিনে আমি দিচ্ছি, তো আপনারাও দর্শন করুন। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এরপরে আমি আমার আজকের দ্বিতীয় ঘটনায় চলে যাব। সেই দ্বিতীয় ঘটনাটাও কিন্তু ভীষণ রকমভাবে একটা অদ্ভুত ঘটনা, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো আমি এখন স্ক্রিনে ছবিটা রাখছি মায়ের, আপনারা সবাই দর্শন করে নিন। এবারে আমি চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনায়, এবং এই ঘটনাটা আমাকে রুবেল ইমেল করে পাঠিয়েছে। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা বলি। রুবেল যেটা মানে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। রুবেলের বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন। এবার ছোটবেলা থেকেই ওর বাবা কিন্তু নাচ গান মানে ওর বাড়িতে আর কি, ওর মানে দাদুর বাড়িতে এই নাচ গান বিষয়টা নিয়ে খুব চর্চা ছিল। এবং রুবেলের বাবা কিন্তু ওনার পড়াশুনোর সাথে সাথে তবলা বিষয়টাকে মানে উনি খুব ভালোবাসতেন, গান তবলা, উনি নিজেও গান করতেন এবং উনি অনেক বড় বড় শিল্পীদের হয়ে উনি তবলচি হিসেবে কাজ করেছেন। তো উনি তবলা ভীষণ ভালো বাজাতেন।
এবার যেহেতু উনি একটা সরকারি চাকরি করতেন, সেখানে ওনাকে একটা নির্দিষ্ট সময় তো দিতেই হতো চাকরিতে। তো সেটুকু ছাড়া উনি টুকটাক গান বাজনা করা, তবলা নিয়ে বিভিন্ন জায়গায় ছোটোখাটো শো করা, এগুলো উনি করতেন। এবারে রুবেলের বাবা সবসময় চাইতো ছোট থেকেই আর কি রুবেলকে গানের দিকে, মানে ওর যাতে ন্যাকটা হয়, বাড়িতে আর কি গান শোনা, গান নিয়ে চর্চা করা, এই বিষয়টা খুব ছিল। রুবেলের মাও কিন্তু গান করতেন। উনি প্রফেশনাল উনি পারফর্ম করতেন না, বাট গানটা উনি জানতেন। তো একদম ছোট যখন ছিল রুবেল, তো ও তখন ওর মায়ের কাছে এবং বাবার কাছে গান শেখে, শাস্ত্রীয় সঙ্গীতই শেখে। এবং কিছুটা শেখার পরে ওর না মানে কখনো ও যে একেবারে ইন্টারেস্ট পেতো না গান শিখতে তা কিন্তু নয়, বাট ছোটোবেলায় যা হয় আর কি, কখনো মুড থাকতো কখনো মুড থাকতো না। তো এরকম করেই ছোটোবেলাটা ওর কাটে গানের মধ্য থেকে। পড়াশুনো করেছে। এবার উচ্চ মাধ্যমিক যখন ওর কমপ্লিট হয়, তারপরেও কলকাতার একটি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে যায়। এবার ইঞ্জিনিয়ারিং যখন পড়তে যায়, তখন যখন ও কলেজে ঢোকে, তো সেখানে মোটামুটি একটা গান বাজনার একটা দল ছিল। মানে ও তখন ফার্স্ট ইয়ারে, থার্ড ইয়ারে যারা ছিল সেখানে একটা গান বাজনার একটা এরকম গ্রুপ মতো ছিল। এবার ওরও যেহেতু টুকটাক গান করা হতো এবং ওর মানে গান বিষয়টা খুব ভালো লাগতো, কিন্তু ওই যে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে ও থাকতে চাইতো না। ও বিভিন্ন টাইপের বলিউড সং বলুন, এমনি কোনো বাংলা গান হলো, আধুনিক গান, জীবনমুখী গান, এই ধরনের গানগুলো কিন্তু টুকটাক করতো। আর মোটামুটি গিটারটাও ঠিকঠাক বাজাতে পারতো, মানে খুব দুর্দান্ত নয়, বাট ভালো মতোই বাজাতে পারতো। এবারে কলেজে যখন যায়, তো সেখানে বিভিন্ন ধরনের কলেজে প্রোগ্রাম হচ্ছে। এবার ওরও সেটা দেখে মনে হয় যে ঠিক আছে, আমিও তো গান জানি, তো আমিও এই গ্রুপটা জয়েন করতে পারি। তো ও যখন ফার্স্ট ইয়ারে ঢোকে, তো তখন একটা ইন্ট্রোডাকশন তো হয়। তো সেখানে ওর মোটামুটি গানটা সবাই শোনে, তো সবারই বেশ ভালো লাগে। এবং ওই যে থার্ড ইয়ারের যে একটা গানের যে গ্রুপ ছিল, তো সেই গ্রুপের সাথে ওর কিন্তু মোটামুটি একটা ভালো র্যাপো হয়ে যায়। তো তারাও গান ফান নিয়ে আলোচনা করে, বিভিন্ন জায়গায় ছোটোখাটো হয়তো কোনো বই মেলায় হলো, বা কোনো পুজোর সময় কোনো একটা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বা যে কোনো জায়গায় ওরা ছোটোখাটো প্রোগ্রাম করা শুরু করে। এবারে ওর কলেজে পড়তে পড়তেই ওর মানে কলেজেরই ওর যে ব্যাচমেট, তো সেখানে একটি মেয়েকে ওর ভালো লাগে। মেয়েটিরও ওকে বেশ ভালো লাগে। এবার দুজনের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এবারে ও যখন কলেজে উঠলো, এবার কলেজে টুকটাক গান বাজনা করছে, পড়াশোনাও মোটামুটি চলছে। এই সব কিছুর মধ্য থেকে ওর না মানে গান ব্যাপারটা মানে ওর কাছে স্টেজ পারফর্ম করব, বেশ অনেক মানুষ ঘিরে ধরবে, তারপরে কোনো একটা গান হয়তো যেই মুহূর্তে খুব হিট হয়, সেটা বলিউড সং হোক বা বাংলা গান হোক, সেই গানটাকে তুলে নিয়ে কোনো স্টেজে গিয়ে পারফর্ম করা, ওর এগুলোর প্রতি না একটা অদ্ভুত রকমের ন্যাক সৃষ্টি হয়। এবারে ওর যে বাবা ছিল রুবেলের, সে কিন্তু সবসময় চাইতো যে ছেলে যদি গান করেই তাহলে ওর সব গান না করে এমনি শাস্ত্রীয় সঙ্গীতটা নিয়েও এগোক। কিন্তু ওর তো সেরকম একটা খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু ও কিন্তু প্রথম দিকে শিখেছিল এবং যখন করতো তখন খারাপ করতো না, ভালোই করতো। এবারে ওই মেয়েটির সাথে ওর বেশ বন্ধুত্ব চলছে, পড়াশুনোও চলছে, এদিকে গান বাজনাও টুকটাক প্রোগ্রাম টোগ্রাম করছে। এরকম করতে করতে একটা সময় আসে, ও না মানে যেভাবে ওর মানে ওর বাড়ি থেকে যেরকম ওকে শিক্ষা দেওয়া হয়েছিল, বা যেভাবে ওর যে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু ও কিছুটা সরে আসে এবং সেটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে। কীরকম সরে আসে আমি বলি। সেটা হচ্ছে, ও মানে কলেজে উঠলে দেখবেন অনেক সময় এটা হয়ে থাকে যে ছেলেমেয়েরা একটু বেশি ফ্রিডম পেয়ে যায় এবং তার জন্যে না তারা এমন অনেক কিছু মানে নতুন নতুন সব কিছু এক্সপ্লোর করতে থাকে। তো এরকম ওর সাথেও কিন্তু ব্যাপারটা ঘটে। এবং তার জন্য যেটা হয় যে ও না মানে একটু ডিসরেসপেক্টফুল হয়ে যায় কিছু কিছু মানুষের জন্য। যেমন ওর বাড়িতে যদি কেউ কিছু বলতো, ও ঠিকমতো উত্তর দিত না। একটু অহংকার বোধ ওর মনের মধ্যে চলে আসে, যেহেতু কিছু জায়গায় ও প্রোগ্রাম করছিল। তার মধ্যে ওর বাড়িতে ওর বাবা বা কেউই ধূমপান বিষয়টা একদমই করতেন না, ও সেটা শুরু করলো। এই সব কিছু মিলিয়ে মানে ধূমপান, মদ্যপান, এই জিনিসগুলো ওর মধ্যে আস্তে আস্তে ঢুকে যায়। এবারে এদিকে তো ওর জীবন এভাবে চলছে, চলতে চলতে হঠাৎ মানে পুরো 4টে বছর ওর কেটেও যায় এবং হঠাৎই ওর মধ্যে না কিছু কিছু চেঞ্জেস চলে আসে, এটা ও নিজেও বুঝতে পারে। এবং ওর মনে হতে থাকে যে ওই গানটা নিয়ে এগোবে এবং গানটা নিয়ে ও জীবনে কিছু করতে চায়। এবার ও ইঞ্জিনিয়ারিং পড়েছে, তখন ওর মোটামুটি ফাইনাল ইয়ার হয়ে গেছে। এবার ওর তো চাকরিও পেয়ে গেছিলো, এবার তো চাকরি জয়েন করার কথা। কিন্তু ওর মধ্যে একটা অদ্ভুত বিষয় হলো যে ও ভাবলো যে ও চাকরি জয়েন করবে না,
ও কলেজ থেকে বেরোনোর পরে ও নিজে একটা ব্যান্ড বানাবে এবং সেইভাবে ও চারিদিকে প্রোগ্রাম করবে, গান করবে, ও গানটা নিয়েই কেরিয়ার করতে চায়। এবার দেখুন, আপনারাও হয়তো সহমত হবেন, সেটা হচ্ছে যে কোনো জিনিসই সোজা নয়। সেই জিনিস মানে একটা জিনিস সেটাকে খুব ভালো করে রপ্ত না করতে পারলে সেটা থেকে মানে সেটাকে প্রফেশনালি নেওয়া ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। আর ও কলেজে থাকতে যেটুকু গান বাজনা করতো সেটা কিন্তু পুরোটাই শখে। খুব যে ও মানে একদম খুব সিরিয়াস হয়ে যে করতো, বা ওকে একদম যে গানটাও তুলছে সেটা একদম কোনো ভুল ছাড়া নির্ভুলভাবে যে ও করছে তাও কিন্তু নয়। ব্যাপারটা ওই প্রোগ্রামে যাব, একটু মজা হবে এই ভেবেও করতো। এবার ওর যে বান্ধবী যে ছিল, এবার যখন ও কলেজে ক্যাম্পাসিং হয়, ও চাকরি পায়, তো ওকে বলছে যে কি তুই চাকরি জয়েন করবি না? তো রুবেল বলছে যে না, আমি চাকরি জয়েন করব না, আমার এই গানটা নিয়ে এগোনোর ইচ্ছা আছে। আমি যদি এখন চাকরিতে জয়েন করি তা আমাকে এখন ট্রেনি হিসেবে জয়েন করতে আমাকে প্রচুর সময় দিতে হবে, ফলে আমি আর গানটা নিয়ে মানে চারিদিকে প্রোগ্রাম আমি কি করে করব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি এই ঘটনায় যা যা বলছি সেটা কিন্তু প্রত্যেকটা উনি যেভাবে লিখেছেন সেভাবেই আমি আপনাদেরকে বলছি, এবং উনি এটাও আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন পুরোটা পড়ে নিজের মতো করে গুছিয়ে বলি, তো আমি সেটাই চেষ্টা করছি। আচ্ছা, তো এবার ঘটনাটা কি ঘটলো, তো এখানে ওর যে বান্ধবী যে ছিল সে ওকে বলল যে তুই চাকরি পেয়েছিস, আমাদের মধ্যে অনেকে আছে যারা এখনো চাকরি পায়নি, তুই চাকরি পেয়ে বলছিস যে তুই গান নিয়ে কেরিয়ার করবি, এতটা কিন্তু সহজ না। আর তুই নিজেকে যতটা ভালো সিঙ্গার ভাবিস, তুই কিন্তু অ্যাকচুয়ালি ততটাও ভালো সিঙ্গার নোস। প্রচুর ভালো ভালো প্রফেশনাল সিঙ্গার আছে, তাদের জীবনের অনেক স্ট্রাগল আছে। তো তুই একটা চাকরি পেয়ে চাকরিটা ছেড়ে দিবি, শুধু তুই গান নিয়ে থাকবি, এটা হতে পারে না, তুই এটা করিস না। এবার রুবেল তো বলছে না, আমি যদি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারি তার জন্য আমার সময় দরকার, আর আমি যদি এখন কাজে জয়েন করি তাহলে আমি সেই সময়টা পাবো না, ফলে আমি গান গান নিয়েই থাকতে চাই। আমার এই জায়গায় জায়গায় গিয়ে প্রোগ্রাম করা, নতুন নতুন গান তোলা, আমার এটাই বেশি ভালো লাগে। আমি কোনো চাকরির মধ্যে ওরকম 10টা-5টার ডিউটিতে আমি নিজেকে জড়াতে চাই না। এবার এই কথাটা শুনে স্বাভাবিকভাবেই ওর যে বান্ধবী ছিল তার খুব খারাপ লাগে যে ও কি বলছে, ও এতটাও ভালো গান এখন অবধি করে না যে ও এটাকে নিয়ে যে এতটা পজিটিভ ওয়েতে ভাবছে, এটা তো সম্ভব নয়। আচ্ছা, এবার এই মেয়েটি যে ছিল, এই মেয়েটিও কিন্তু গান বাজনা করতো। ওরও কিন্তু মানে ওদের যে থার্ড ইয়ারের যে যে গ্রুপটা ছিল সেই গ্রুপে কিন্তু এই রুবেল যেমন যোগ দিয়েছিল, তেমনি ওদের এই ডিপার্টমেন্ট থেকে মেয়েদের মধ্য থেকে ও কিন্তু যোগ দিয়েছিল, কারণ ও মোটামুটি ভালো গান গাইতো। তো ও বলছে দেখ, আমিও তো গান করি, আমিও অনেক জায়গায় প্রোগ্রামে তোদের সাথে গেছি, যেসব জায়গাগুলো মোটামুটি কাছাকাছি ছিল। বলছে আমিও যদি আজকে ভাবি যে আমি গান নিয়েই এগোবো, সেটা আমি এগোতেই পারি, কিন্তু সেটাকে আমি যদি চাকরি পাই, তখনও আর কি ওর বান্ধবী চাকরি পায়নি, তো বলছে যে আমি যদি চাকরি পাই আমি কিন্তু চাকরিটা করব, চাকরির সাথে সাথে আমি গানটাকে নিয়ে এগোবো। তো তখন তো রুবেল বলছে যে না, তুই যা করবি কর, আমি কিন্তু এটা নিয়েই করবো। আর রুবেল তখন একটা এমন চিন্তা ভাবনা করতো যে ওর ওই বান্ধবী মনে চাকরি পাবে না। এবার দিন যেতে লাগলো, সময় আস্তে আস্তে এগোতে লাগলো। এদিকে রুবেলের বাড়িতেও একটা অশান্তি। রুবেলের বাবা মা দেখছে যে ছেলে খুব গান নিয়ে সারাদিন মেতে থাকছে, সারাদিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে গিটারে গান তুলছে, গান করছে। তো এটা নিয়ে ওনারাও বহুবার প্রতিবাদ করে যে এরকম করিস না, তুই একটা ভালো জায়গায় চাকরি। তখনও ও কিন্তু বাড়িতে জানায়নি ওর ডিসিশনটা, শুধু এটুকু মানে বলেছিল যে আমি গান নিয়ে এগোতে চাই। তো তাতেই বাড়িতে মানে প্রচুর অশান্তি। এবার ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওর বাড়িতে মানে রুবেলের বাড়িতে একটা মানে সবাই আর কি আঁচ করতে পারছে যে ও যদি চাকরি পায়ও তাহলে হয়তো চাকরি করবে না। আর এদিকে যে ঘটনাটা ঘটলো, রুবেলের যে বান্ধবী ছিল সেও একটা ক্যাম্পাসিংয়ের একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেল। এইবারে রুবেলের বান্ধবী যখন চাকরি পেয়ে গেল, তো তখন তো রুবেল মানে ও তো একদমই মানে ভেবে নিয়েছিল মনে মনে যে ও চাকরি পাবে না, ও চাকরি পেতে পারে না। বাট স্টিল যখন ও চাকরিটা পেলো, ও না খুব অবাক হয়ে গেল যে ও চাকরি পেয়ে গেল। এবারে ওর বান্ধবী যে ছিল সে ওকে বলছে যে দেখ, আমি কিন্তু চাকরি পেয়ে গেছি এবং আমি কিন্তু চাকরিটা করব, তুই যদি এবার চাকরিটা ছেড়ে দিস সেটা কিন্তু ব্যাপারটা খুব বাজে হবে। আমি মানে তোর কথা বাড়িতে হয়তো কোনোদিন বলতেও পারবো না, তো তুই কিন্তু চাকরিটা ছাড়িস না। তো বলা যেতে পারে যেটা ও লিখেছে, উনি যেটা লিখেছেন যে যেহেতু ওনার বান্ধবী সেই মুহূর্তে চাকরি পেয়ে গেছিল এবং ওনার কাছে এটা একটু মানে বলে না মেল ইগো, সেই ইগোতে ওর হার্ট হয় এবং ও ভাবে যে ও আমার বান্ধবী চাকরি পেয়ে গেছে, ও চাকরি করবে, আমি বাড়িতে বসে প্রোগ্রাম আসার জন্য ওয়েট করব, আমার হাতে টাকা পয়সা সেরকম থাকবে না।
তো এটা তো হতে পারে না। তো ও এক প্রকার বলা যেতে পারে বাধ্য হয়ে ও কিন্তু চাকরিটা জয়েন করে। তার 5 মাস পরে ও চাকরিটা জয়েন করে এবং ওর বান্ধবীও জয়েন করে, না দুটো আলাদা আলাদা কোম্পানিতে চাকরি করে। এবারে ওদের এই মেয়েটিরা অ্যাকচুয়ালি বেসিক্যালি শিলচরের ছিল, মানে ওদের মানে পুরো ফ্যামিলি শিলচরে থাকতো, কিন্তু ওরা কলকাতার মানে সন্নিকটে একটা জায়গায় থাকতো। এবার একদিন কি হয়েছে, ওদের পুরো বাড়ির থেকে বেশ কিছু লোকজন ওদের বাড়িতে এসছে, মানে শিলচর থেকে কলকাতায় এসছে। এবার যারা এসছে তো ওদের মধ্যে না একটা কিছু একটা ওদের মানে অনুষ্ঠান ছিল। আর ওদের এই পুরো অনুষ্ঠানের মধ্যে মানে অনুষ্ঠানের পরে একটা পুজো ছিল, এবং সেই পুজোতে একজন মানে খুব ওদের রেসপেক্টেবল একজন গেস্ট এসেছিলেন, এবং সেই গেস্ট হচ্ছে একজন খুবই বয়স্ক একজন ভদ্রলোক, যিনি হচ্ছেন মানে যথেষ্ট মানে ওখানকার নামকরা একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তিনি যথেষ্ট এজেড এবং তিনি এক চোখে একটু কম দেখতেন সেই সময়। তো ওনাকে আনা হয়েছে, মানে যেহেতু ওদের বাড়িতে একটা কোনো এরকম পুজো আচ্চা সম্পর্কিত কিছু একটা কাজ হচ্ছে, তো ওনারও হয়তো কলকাতায় কোনো কাজ ছিল, তো ওনাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে এবং ওই বান্ধবীর বাড়িতে ওই ভদ্রলোক এসছেন। এবার দুজনেই চাকরি করছে। এবার ওর যে বান্ধবী, রুবেলের যে বান্ধবী, তো সেই বান্ধবী ওকে বলেছে যে তুই তাহলে অমুক দিন আমাদের বাড়িতে আসিস, এরকম একজন আসছে, তুই তো গান বাজনা করি, তোর তো খুব ইচ্ছে, আর ওনাকে আমরা মানে গুরুদেব হিসেবে মানি। মানে উনি হচ্ছেন মানে বহু বছর থেকে মানে খুব ছোট বয়স থেকে উনি গান শেখেন এবং শেখানো। ওনার গান নিয়ে প্রচুর মানে জীবনে প্রচুর কিছু উনি গান নিয়ে কাজ করেছেন, প্রচুর মানুষকে উনি গান শিখিয়েছেন, এবং উনি নাকি শিলচরের ওই দিকটায় প্রচুর গরিব গুরব মানুষ যাদের হয়তো পয়সা দিয়ে গান শেখার মতো সাধ্য নেই, তাদেরকেও নাকি উনি বিনা পয়সায় দিনের পর দিন বছরের পর বছর গান শেখাতেন। তো বর্তমানে উনি মারা গেছেন, তো সেই জন্য সেই নামটা আমি ওনার নামটা নিচ্ছি না, এবং ওনার কোনো ফ্যামিলি মেম্বারও এখানে আর থাকে না। তো এই ভদ্রলোকের সাথে দেখা করার জন্য এই রুবেল বাবু কিন্তু একদিন ওনার সেই যে বান্ধবী তার বাড়িতে আসে। এবার দেখছে যে উনি বসে রয়েছেন, ওনাকে ঘিরে বেশ কিছু লোক রয়েছে। এবার ওর যে বান্ধবী, সে বান্ধবী সকলের সাথে পরিচয় করাচ্ছে যে আমাদের কলেজে পড়ে, আর আমি যে বলতাম যে আমাদের যে গ্রুপে কলেজের যে গানের গ্রুপ ছিল, তো ও সেই গ্রুপে গান ঠান করতো, তো সবাইকে এভাবে ইন্ট্রোডিউস করায়। এবং যথারীতি ওদের যে ওই শাস্ত্রীয় সঙ্গীতের যে গুরুদেব ছিলেন তার সাথে ওর আলাপ হয় রুবেল বাবু। এবার আলাপ হয়েছে, খুব মানে শান্ত শিষ্ট খুব মিতভাষী ভদ্রলোক। তো ওকে জিজ্ঞেস করেছে নাম কি, কোথায় থাকো, কি করো, এগুলো জিজ্ঞেস টিজ্ঞেস, এগুলো মানে নর্মাল কথাবার্তা বলেছে। এবার বলার পরে ওদের একটা জায়গায় না মানে যে বাড়িটা যে ছিল বাড়ির ছাদে খাওয়া দাওয়ার একটা পুজো হয়েছে, তো পুজোর খাওয়া দাওয়ার একটা সিস্টেম করা হয়েছিল, এবং কলেজ থেকে রুবেল ছাড়াও কিন্তু আরও 3-4 জন ওদের বাড়িতে গেছিল, মানে কলেজের ফ্রেন্ড হিসেবে ওর বাড়িতে গেছে। তো সবাইকে বলছে তোরা না ওপরে গিয়ে খেয়ে নে। তো ওরা গেছে, উপরে খেয়েছে, এবং ওই যে গুরুদেব যিনি ছিলেন, তো সেই গুরুদেবকে একটা ঘরের মানে একটা ঘর ছিল, সেই ঘরের সাথে একটা বারান্দা মতো ছিল, তো উনি ওখানে মানে বসেছিলেন, এবং ওনার জন্য খুব ফলমূল এগুলো আনা হয়েছে, এবং উনি ওখানে সামান্যটুকু খেয়ে মানে জাস্ট ওই বারান্দাটায় বসে বসে উনি একটু হালকা হালকা মানে কিছু একটা সুর কাটছিলেন। এবার খেয়ে এসেছে, খাওয়া দাওয়া করে এসে ও নিচে এসছে, এবার এসে দেখা টাকা করছে, কথা টথা বলছে। তো ওই যে গুরুদেব যিনি ছিলেন তিনি না রুবেলকে ডেকেছে, বলছে তুমি একটু এদিকে এসো। তো ও গেছে, তো রুবেল গেছে, তো যাওয়ার পরে বলছে যে তো সামনে একটা বসার জায়গা ছিল, তো বলছে তুমি এখানে একটু বসো। যখন বলছে যে ঠিক আছে, বসেছে। তো বসার পরে বলছে যে তুমি কি গান গাও। তো এবার ও ভাবছে যে ও তো সব রকম গানই মোটামুটি গায়, আর এখনকার দিন একটা প্রোগ্রামে যেরকম হিন্দি গান বাংলা গান মিক্স করে যেরকম একটা প্রোগ্রাম হয়, ও সেরকম গানই গায়। তো ভাবছে যে সেসব গান তো আর এনার সামনে গাইবে না, তো ভাবলো যে ও তো প্রথম দিকে শাস্ত্রীয় সঙ্গীত কিছুটা হলেও তো বাড়িতে শিখেছিল, তো ওরকমই একটা গান কিছুটা গায়। এবং যেটা উনি লিখেছেন ইমেলে, যে গানটা যেহেতু বহুদিন ওনার শাস্ত্রীয় সঙ্গীত খুব একটা প্র্যাকটিস করা হয় না, তো যথারীতি খুব ভালো উনি গাইতে পারেন না। তো যে গুরুদেব মানে এতটাই মানে শান্ত শিষ্ট একজন ব্যক্তি, তো সে কিন্তু বলে বাহ বেশ ভালো গেয়েছো, এবং ও যে গানে কোথায় কোথায় ভুল করেছে সেটা কিন্তু উনি সে বিষয়ে কিচ্ছু বলেন না। উনি বলেন যে তোমার গলা ভালো, তুমি ভালো গান গেয়েছো, আরও ভালো করে করো, এই এই জিনিসগুলো তে আর একটু জোর দিতে হবে, এই সমস্ত কথা বলে। কিন্তু ও কি ভুল করেছে, ওর কি ব্যাপারগুলো উনি কিছু বুঝতেন মানে উনি কিছু বলেনি না। বাট
রুবেল বাবু কিন্তু জানতেন, মানে ও বুঝতে পেরেছে যে ও কি ভুল করেছে। তো এবার ও তো ভাবছে মানে যে এবার একটুখানি উঠে যেতে হবে, মানে মানুষটাকে দেখে, যেটা রুবেল বাবু লিখেছেন ইমেলে, যে মানুষটা এতটাই, তার রূপ এত সৌম্য, এত দিব্য রূপ, মানে সেটা দেখেই না একটা অদ্ভুত রকমের রেসপেক্ট, একটা অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করবে। সেই মানুষটা এমন, মানে তাকে দেখতে, এবং তার কথাবার্তা ব্যবহারও ভীষণ ভালো। তো ও যখন বলছে যে ঠিক আছে আমি তাহলে উঠছি, বাড়িও তো যেতে হবে, তো এই বলে যখন উঠেছে, তো তখন ওই ভদ্রলোক মানে রুবেলকে বলছে যে আমি কি তোমার সাথে 2-3টে কথা বলতে পারি? তার মধ্যে হ্যাঁ হ্যাঁ বলুন না। তো ও আবার বসে পড়েছে। তো তখন ওকে ওই মানে শাস্ত্রীয় সঙ্গীতের সেই গুরুদেব এমন কিছু কথা বলেন, যে কথাগুলোর প্রভাব বা যে কথাগুলোর যে মানে কি বলবো, মহিমা বলবো না সেটা জাদু বলবো, সেটা কিন্তু উনি ওনার নিজের জীবনে বহন করছেন। ঘটনাটা কিন্তু বহুদিন আগের, ওনার কলেজ পাশ করার পরের ঘটনা আমি বলছি। তো কি ঘটনা, মানে কি সেই কথাগুলো ঠিক কি ছিল সেটা এবার আমি আপনাদেরকে একটু বলি। তো প্রথম যে কথাটা ওই শাস্ত্রীয় গুরু বলেছিলেন, সেই প্রথম কথাটা হচ্ছে, রুবেলকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি কি গানকে ভালোবাসো, সত্যিই ভালোবাসো গান? তো রুবেল কথাটা শুনে একটু অবাক হয়ে যায়। তো বলে হ্যাঁ আমি ভালোবেসেছি, মানে ও না একটু অবাক হয়ে যায়, একটু নার্ভাস হয়ে যায় কথাটা শুনে। তো তাও ও নিজেকে সামলে নিয়ে জবাব দেয় যে হ্যাঁ আমি গানকে ভালোবাসি, আমি ভালোবেসেই গানটা করি। তো সঙ্গে সঙ্গে ওই গুরুদেব বলেন যে যেভাবে একজন শিল্পীর গানকে ভালোবাসা উচিত তুমি কিন্তু ঠিক সেইভাবে ভালোবাসো না, এটা তুমি নিজে জেনে রেখো। এবং কিভাবে তোমার গানের প্রতি সেই ভালোবাসাটা আসবে সেটা কিন্তু একটা সময় আসবে, সেটা তুমি নিজেই বুঝতে পারবে। এবং দেখবে সেদিন কোনো কিছুর জন্য নয়, তুমি নিজের জন্যই নিজে গানটা করছো। 5টা মানুষ, তুমি স্টেজে উঠবে, 5টা মানুষ হাততালি দেবে, সেই জন্য তুমি গানটা করবে না, তুমি নিজের জন্য গান করবে, নিজের ভালো লাগার জন্য গান করবে। এটা ওকে 1 নম্বর কথা বলে। আচ্ছা, 2 নম্বর কথা ওকে যেটা বলে, ওনার বান্ধবীর নামটা উনি এখানে নেননি, তো সেই বান্ধবীর নাম করে বলে যে ওকে কি তুমি ভালোবাসো? এবার এই কথাটাও যখন শোনে তখন না মানে ওর একটুখানি মনে মনে না বিরক্তি আসে কথাটা শুনে, যে আমি এই বাড়িতে এসেছি, আমাকে ও গুরুদেবের সাথে দেখা করানোর জন্য, ওদের খুব নাম করা শাস্ত্রীয় গুরুদেব, তার জন্য আমাকে ডাকলো, বাট আসার পরে আমাকে এতক্ষণ সব কিছু ঠিকঠাক ছিল, এখন আমাকে এই সমস্ত প্রশ্ন কেন করছে? তো স্বাভাবিকভাবেই ও না একটু বিরক্ত হয় রুবেল। তো ও বলছে যে হ্যাঁ আমি নিশ্চয়ই ভালোবাসি, নাহলে ওর সাথে আমি কেন সম্পর্ক রেখেছি, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো, এরকম করে বলছে। তো তখন ওর প্রশ্নের উত্তরটা শোনার পরে সেই শাস্ত্রীয় সঙ্গীতের সেই গুরুদেব বলছেন যে তোমার সাথে ওর সম্পর্কটা খুব ভালো একটা বন্ধুত্বের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তোমরা দুজনের ভীষণ ভালো বন্ধু। কিন্তু তোমাদের এই সম্পর্কটা কখনোই মানে বৈবাহিক বন্ধনে কখনোই আবদ্ধ হবে না, সেটা তোমরা করতেও পারবে না। যদি এরকম কিছু ঘটে তাতে কিন্তু দুজনেরই ক্ষতি হবে। ফলে এই সম্পর্কটা তোমাদের এগোবেও না বিয়ে অবধি, কিন্তু তোমরা চাইলে সেই বন্ধুত্বটাকে কিন্তু রাখতে পারো, যদি তোমরা চাও তো। কিন্তু এই সম্পর্কটা আর যাই হোক মানে বৈবাহিক বন্ধনে কিন্তু আবদ্ধ হবে না, কোনোদিনই হবে না। এইবারে এই কথাটা যখন ও শোনে রুবেল, তখন ওর প্রচণ্ড রাগ হয় যে এই মানুষটা, এত একজন বয়স্ক মানুষ যে সারা জীবন প্রচুর ভালো ভালো কাজ করেছে, প্রচুর মানুষকে অনেক হেল্প করেছে, এত গান নিয়ে এত তার সাধনা, এত কিছু, ভাবছি সেই মানুষটা আমাকে এই কথাটা কেন বলছে? আর এটা তো অত্যন্ত পার্সোনাল একটা কথা, আমি তো এটা নিয়ে ওনাকে কিছু বলিও নি, উনি হঠাৎ করে আমাকে এই গান বাজনা নিয়ে প্রশ্ন করলো তাও ঠিক আছে, কিন্তু ওর সাথে আমার সম্পর্কটাকে নিয়ে এভাবে কেন বলছে? তো ও না মানে প্রচণ্ড রাগ হয়। কিন্তু রাগ হলেও, যেখানে এই রুবেলবাবু ইমেলে লিখেছেন যে উনি যথেষ্ট মানে শর্ট টেম্পার মানুষ ছিল সেই সময়, বাট এমনই একটা সিচুয়েশন হয়ে গেছিল যে বাড়ির মধ্যে প্রচুর আশেপাশে লোক রয়েছে, কিন্তু ওর সাথে ওই গুরুদেব কী কথা বলছে সেইটা কিন্তু কেউ শুনতে পাচ্ছে না, কারণ এমনই একটা জায়গায় একটু আলাদা করে বারান্দার দিকে দুজনে কথা বলছিল। আর ওর রাগ হওয়া সত্ত্বেও উনি কিন্তু কিছুই ওনাকে বলতেও পারছে না যে আপনি এরকম কথা কেন বলছেন, কেন এটা বলেন, ওরকম কিন্তু কিচ্ছু হচ্ছে না, জাস্ট বলছে আর ও শুনছে। তারপরে তৃতীয় যে কথাটা বলে সেটা কিন্তু মানে মানে একেবারেই ও এক্সপেক্ট করেনি যে এরকম কথাও উনি বলতে পারে। তো তৃতীয় কথাটা ওনাকে কি বলেছিল? তৃতীয় কথাটা বলেছিল যে তুমি এই মুহূর্তে গান বাজনা নিয়ে বেশি মেতে থেকো না,
তুমি গান বাজনাটা ভালোবাসো, তুমি নিজের মতো করে গান বাজনাটা করো, কিন্তু তুমি তোমার কাজে মন দাও, তুমি তোমার চাকরিতে মন দাও, কারণ তোমার চাকরিটা খুব দরকার। তোমার পরিবারের পক্ষে, তোমার নিজের পক্ষে চাকরিটা ভীষণ দরকার। তুমি যদি চাকরিটা মন দিয়ে না করো, তোমার কিন্তু মানে নিজের অ্যাকচুয়ালি তোমার অবনতি হবে। তুমি কিন্তু জীবনে এগোতে পারবে না। তুমি যেভাবে ভাবছো যে তুমি জীবনে এগোবে, মানে ভগবানও যে তোমার জন্য ঠিক সেই জিনিসটাই ভেবে রেখেছেন, ঠিক সেভাবেই ভেবে রেখেছেন তা কিন্তু নয়। তুমি একরকম ভাবছো, কিন্তু হতেই পারে যে ভগবান তোমার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। তাই জন্য বলছি তুমি চাকরিটা মন দিয়ে করো, যে কাজটা পাচ্ছ সেটা মন দিয়ে করো। তুমি যদি কাজ পেতে পেতে যদি আরও ভালো কোনো কিছু পাও, সেটা নিয়েও কিন্তু চলে যেও। তুমি মনে একটা দ্বিধা করো না যে আমি এই কাজটা ছেড়ে অন্য কাজে যদি যাই তাহলে সেখানে আমাকে বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি আমাকে সময় দিতে হবে। তুমি কিন্তু এগুলো ভাববে না। তুমি ভাববে এটাই তোমার পথ, ভগবানই এটা চাইছেন। এই যে তিনটে কথা ওকে বলে, এইটা শোনার পর না ওখান থেকে অটোমেটিক্যালি উঠে পড়ে। মানে ও না নিতে পারছে না, মানে ও না এক্সপেক্ট করেছে যে এরকম কোনো কথা ওকে বলা হতে পারে। আর যিনি বলছেন সে এত কথা কেন বলছেন, কোন বেসিসে বলছেন, সেটাও ও বুঝতে পারছে না, যে আবার কি নিজের থেকে এত কথা কেন বলছে। তো ও কী করেছে, মানে প্রথমে এসে তো প্রণাম করেছিল, তো ও মানে চলে যাওয়ার সময় না ও নিজে থেকে এবার ভাবছে আমি চলে যাই। তো উঠে গেছে, উঠে পড়ে ও হাত হাত জোর করে সামনে প্রণাম করে বলছে আমি আসছি, বলেও বেরিয়ে যায় ওই বারান্দা মতো জায়গাটা থেকে। এইবারে যেই মুহূর্ত টার্ন নিয়ে বারান্দা থেকে বেরিয়ে ঘরের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো তখন ওই গুরুদেবজি ও বলছে যে, মানে পিছন থেকে আর কি বলছে, ও শুনতে পাচ্ছে যে তোমার যদি কখনো, তুমি যদি আমাকে কিছু বুঝতে না পারো যে তোমার কি করা উচিত না উচিত, তুমি স্মরণ করবে, তুমি আমাকেও স্মরণ করতে পারো, তুমি ভগবানকে স্মরণ করতে পারো, দেখবে তুমি বুঝে যাবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এইটা বলে, এবং এই কথাটা যখন বলে সেটা কিন্তু ওর কানে আসে, বাট ও আর পিছনে ফিরে তাকায় না। কারণ তখন ওর মধ্যে না একটা অদ্ভুত রকমের বিরক্তি, একটা মানে খুবই একটা রাগ অল্প অল্প, যে আমি এখানে এলাম, আমাকে এত কথা কেন বলা। দ্বিতীয় যে জিনিসটা ওর সব থেকে বেশি খারাপ লেগেছিল, যে ও বলে মানে ওই শাস্ত্রীয় গুরুদেব যখন বললেন যে ওর বান্ধবীর সাথে ওর বিয়ে হবে না, বা যদি সেটা হয়ও সেটা খুব একটা সুখকর হবে না, এই বিষয়টা না ওর একদম ভালো লাগে না। ও মেনে নিতে পারে না যে কেন আমাকে এরকম বললো, শুধু শুধুই আমাকে এরকম কথাটা বলে দিল। এবার ও না মানে এই বিষয়টা যে হলো, এবার ওর বান্ধবীকে আরও যারা দু তিনজন এসেছিল, তো সবাইকে বলে জাস্ট ও বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে যায়। বাড়িতে এসছে, এবার ও না মনে মনে ভাবছে যে আমাকে এই কথাগুলো কেন বললো আর কী জন্য বললো। আচ্ছা, এখানে আমার একটা কথা বলে রাখি, ও মানে উনি নিজেও এটা ইমেলে লিখেছেন যে উনি যখন চাকরিটা জয়েন করেছিলেন তখন কিন্তু ও পুরোটাই মানে একটা আন্ডার প্রেশারে জয়েন করেছিল, যে আমার বান্ধবী চাকরি পেয়ে গেল, এবার ও চাকরি করবে, এবার আমি যদি চাকরি না করি বিষয়টা ভীষণ খারাপ দেখাবে, আমার বান্ধবী মানুষকে বলতে পারবে না যে আমার বন্ধু। তো এত কিছু ওর মাথার মধ্যে চলছিল বলেও চাকরিটা কিন্তু জয়েন করে, বাট ওর মন থেকে একেবারেই ইচ্ছে ছিল না। এবং ও যে কোম্পানিতে জয়েন করেছিল সেখানেও ও যে খুব মন দিয়ে কাজ করতো, কাজের প্রতি ওর প্রচণ্ড একটা ডেডিকেশন ছিল, এরকম কিন্তু একেবারেই নয়, একেবারেই এরকম নয়। ওর অতটাও কাজের প্রতি মনোযোগ ছিল না, সেটা উনি নিজেই লিখেছেন ইমেলে। যাই হোক, তো এগুলো নিয়েও দু তিন দিন একটু আপসেট থাকে, বাট ওর বান্ধবী কিন্তু সে বিষয়ে কিছুই জানায় না। ভাবলো যে ওরা এত মানে, শুধু শুধু আমি এই কথাগুলো বলবো আর দ্বিতীয় কেউ শোনেও নি ব্যাপারটা, হতেই পারে যে আমি বললাম, উনি হয়তো অস্বীকার করলো যে না আমি বলিনি, বা আমি যদি এটা বলি ওরা কি ভাববে, এই নানান কিছু ভেবে রুবেল কিন্তু এই কোনো বিষয়ে ওর বান্ধবীকে বা কোনো বন্ধু বান্ধব কাউকে কিছু বলে না, এবং ও যেমন নিজে চলছিল ঠিক সেভাবেই চলতে থাকে। তো অফিস থেকেও মাঝে মধ্যেই ছুটি নেয়, আজকে কোনো জায়গায় হয়তো কোথাও স্টেজ শো করতে যাবে, ও কোনো একটা জায়গায় স্টেজ, আর একটা কোনো জায়গায় স্টেজ শো করবে। এবার ও নতুন চাকরিতে জয়েন করেছে, বুঝতেই পারছেন এত ছুটি তো প্রথমে পাওয়া যায় না। তো যথারীতি ওরও কিন্তু কাজের দিক থেকে প্রচুর, ওর যে এইচআর ছিল সে বলতে থাকে যে দেখো তোমার কিন্তু এত ছুটি আমরা দিতে পারবো না, তুমি নতুন জয়েন করেছো, তোমার এত ছুটি নেইও। আর তো ও তখন বলতো যে আমার একদিনের তাহলে ওয়েজটা আপনি কেটে নিন, বাট আমাকে যেতেই হবে। এবার ও যে প্রোগ্রামগুলো করতো সেগুলো যে খুব বড় বড় প্রোগ্রাম ছিল, বা মানে প্রোগ্রামের তো প্রচুর রকমের ভাগ আছে, যে খুব হাই লেভেলেরও প্রোগ্রাম করতো তা কিন্তু নয়। তো এবার ওকে ওর যে বান্ধবী ছিল সেও মাঝে মধ্যে ওকে বলতো যে দেখ তুই তো সবে চাকরিটা জয়েন করেছিস, তুই 6-7 মাস অ্যাটলিস্ট কাজটা শেখ ভালো করে, 1 বছর 2 বছর তুই না হয় কম প্রোগ্রাম করলি, নাই করলি, রবিবার না পেলে তুই না হয় করলি না, কিন্তু এত বেশি ছুটি নিয়ে তুই যদি কাজ করিস হয়তো দুদিন পরে দেখা যাবে যে তোকে অফিস থেকে হয়তো নোটিশ দিয়ে দেবে।
তো ও না ব্যাপারগুলোকে একদমই মানে সিরিয়াসলি নিত না। মানে ওর কাছেই গান করব, স্টেজ শো করব, পারফর্মার হব, বড় বড় যারা ব্যান্ড চালায় তাদেরকেই ও একদম রোল মডেল মনে করতো। কিন্তু তারা যে কতটা স্ট্রাগল করে সেই জায়গায় এসছে, বা তাদের যেহেতু ওর বাবার একটা ব্যাকিং ছিল রুবেলের, তো ও না ওইসব টাকা পয়সা রোজগার করতে হবে, জীবনে দাঁড়াতে হবে, এই বিষয়টা ওর মধ্যে একদম ছিল না। যাই হোক, তো এরকমভাবে চলতে চলতে হঠাৎ যেটা হলো, ওর রুবেলের বাবা একটা কিছু প্রবলেম হলো। একটা কিছু ওর বাবার ফিজিক্যাল একটা কিছু প্রবলেম হলো, এবং ওর বাবাকে কিন্তু মানে ভলিউন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিতে হলো। এবার ভিআরএস যখন নিয়ে নিল, তো তখন ওদের বাড়ির একটু মানে ফিনান্সিয়াল ব্যাপারটা একটু হলেও ধাক্কা খেলো। কারণ ওর বাবা একটা শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিল। তার মধ্যে ওর যে বোন ছিল, সেই বোনেরও পড়াশুনোর একটা বিশাল খরচা ছিল। ওর বোনকে প্রাইভেট কলেজে পড়াশুনো করেছে, তো ওর বোন তখন সবে প্রাইভেট কলেজে ঢুকেছে। এবার সেখানের একটা খরচা, এই সমস্ত কিছু মিলিয়ে মানে ফ্যামিলিতে তখন দেখা গেল যে ওর চাকরিটা কিন্তু একটা বেশ বড়সড় একটা পরিবারের কাছে কি বলবো, একটা ভরসার জায়গা হয়ে দাঁড়ালো। তোর বাড়ি থেকে ওকে বললো যে দেখ, তোর চাকরিটা আছে, নালে কিন্তু আমাদের মানে সেরকম কোনো ইনকাম থাকবে না। কারণ যেহেতু ওর বাবা ভিআরএস নিয়ে নিতে বাধ্য হয়েছেন, আর ওনার বাবা যে প্রচুর বছর ধরে কাজ করতে পেরেছেন তাও নয়, ওনার বাবা অনেক লেটে চাকরিটা পেয়েছিলেন। ফলে প্রচুর যে ওনাদের টাকা পয়সা জমে গেছিল বা একটা ঠিকঠাক বিশাল অ্যামাউন্ট জমেছিল সেটাও কিন্তু নয়। ওর বোন পড়াশুনো করছে, তার একটা খরচাপাতি রয়েছে। ওর বোনের বিয়ের জন্য যেরকম হয় প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়িতে, যে বিয়ের জন্য একটা অ্যামাউন্ট টাকা পয়সা ধরে রাখা, সব কিছুই ওর বাবার টাকাটুকুর উপরে ভিত্তি করে চলছিল। এবারে ও দেখলো যে না, এবার তো ফ্যামিলিতে টাকা পয়সা দিতে হতে পারে, বা ফ্যামিলির সবাই এক্সপেক্ট করছে যে আমি চাকরি করে সংসারের হালটা ধরবো। তো তখন ওর মনে হলো যে না, ঠিক আছে, আমি এবার তাহলে একটু ছুটি কম নেব। কারণ ওর যে প্রোগ্রামগুলো করতো তার বেশিরভাগই প্রোগ্রামেই কিন্তু সেরকম কিছু ওরা টাকা পয়সা পেতো না। আর যেটুকু যা টাকা পয়সা ওরা পেতো, প্রচুর মানে গানের প্রোগ্রাম মানে বুঝতেই পারছেন আপনারা যে প্রচুর ইনস্ট্রুমেন্ট নিয়ে যেতে হতো, ফলে একটা গাড়ি ভাড়া করতে হতো একটু দূরের প্রোগ্রাম হলে। তো সেই গাড়িকে টাকা দেওয়া, সব কিছু মিলিয়ে হয়তো খুবই সামান্য সংখ্যক টাকাই যে কজন পারফর্মার থাকতো তারা পেত। মানে সেটা দিয়ে সংসার চলবে বা সেটা যে একটা খুব ভালো অ্যামাউন্ট তা কিন্তু নয়। কারণ ওরা খুব বড় বাজেটের প্রোগ্রামগুলো পেত না, মানে তখনও আর কি পেত না। আর যেই সময়কার আমি ঘটনা বলছি, সেই সময়ে কিন্তু মানে এতটাও মার্কেটটা হাই ছিল না যে পারফর্ম করবে কেউ স্টেজে তার জন্য এত টাকা চার্জ করবে, এতটা হাই ডিমান্ড ছিল না। এইবারে ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে এরকমভাবে যখন আস্তে আস্তে দিন যেতে থাকে, তো ওর না মানে একটা কীরকম মনে হতে থাকে যে আমার খুব ভালো লাগে এত গান বাজনা করতে, কিন্তু আমি গানটা ঠিক মতো করতে পারছি না, কাজ করতে হচ্ছে। আর এইদিকে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ওর বান্ধবীর সাথে তো ওর মোটামুটি একটা মানে ভালো একটা সম্পর্ক রয়েছে, কিন্তু কোথাও গিয়ে ওর মনে হচ্ছে যে ওর না মানে কোনো কিছুই ঠিক ভালো লাগছে না। মানে এমন নয় যে ওর বান্ধবীকে ওর খারাপ লাগছে, সেটা নয়, বাট কোনো একটা জায়গায় গিয়ে ওর মনে হচ্ছে যেন কোনো কিছু আর ওর ভালো লাগছে না। এবং সেম জিনিসটা ওর বান্ধবীর ক্ষেত্রেও হচ্ছে। ও বুঝতে পারছে যে ওর বান্ধবী ওকে মানে যেরকমভাবে আর কি আস্তে আস্তে সব কিছু যেন মনে হচ্ছে যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেরকম ব্যাপারগুলো প্রথমে ছিল সেই ব্যাপারগুলো কিন্তু সেই সময় আর মনে হচ্ছে যেন ফিকে হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে ওদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া ঝামেলা হতো। এবার ওর যে বান্ধবী ছিল সে ওকে বলতো যে হ্যাঁ, তুই একটু ভালো জায়গায় চাকরির চেষ্টা কর। তখন ওদের 1 বছর হয়ে গেছে, 1-1.5 বছর হয়ে গেছে চাকরির। এবার তখনও অবধি না মানে ও চাকরিটা কন্টিনিউ করছিল ঠিকই, বাট ওর মনে হচ্ছিল যেন ও সেভাবে কিছু কাজ শিখতে পারছে না। ফলে ও মানে প্রমোশন হওয়া থেকে শুরু করে কাজের ক্ষেত্রেও ওর উপরে অফিসে কেউ ভরসা করতে পারতো না, এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারতো। আবার উল্টো দিকে যেটা হলো, ওর বান্ধবী ছিল ততটাই মানে কেরিয়ারিস্টিক। তো ও প্রথমেই যখন কাজ পেয়েছিল সেই কাজটাকে বোঝা, কাজ সম্পর্কে জানা, এইগুলো কিন্তু ও ভালো করে করছিল। হুম এবার দুজনের মধ্যে মাঝে মধ্যেই মন কষাকষি হচ্ছে, মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। এবার এই ব্যাপারগুলোর মধ্য দিয়ে যখন ও যাচ্ছে, তখন না ওর মনে হলো একদিনই হঠাৎ রাতের বেলা ওর খাটে শুয়ে শুয়ে রুবেলের মনে হতে থাকে যে আরে আমাকে তো ওদের বাড়ি সেই যিনি গুরুদেব এসেছিলেন তিনি তো আমাকে এই কথাটা বলেছিলেন যে ওর সাথে নাকি আমার বিয়ে হবে না, বা আমাদের সম্পর্কটা বিয়ে অবধি কোনোদিনই গড়াতে পারে না, বা যদি বা গড়ায় সেটাও খুব একটা ভালো হবে না।
তাহলে কি সেই জন্যই আমাদের মধ্যে এরকম ব্যাপারগুলো হচ্ছে? মানে ওর একটা মন ওকে এরকম বলছে, কিন্তু মানে মানুষের তো দুটো মন থাকে। একটা মন যখন একরকম কথা বলে, অন্য মন অনেক সময় আবার উল্টো কথা বলে। তো ওর অন্য মন থেকে ওর মনে হয় যে আরে আমি এই কথাগুলো মনে রেখেছি বলেই হয়তো আমার আমার বান্ধবীর সাথে এত সমস্যা হচ্ছে। তো যতই ও যেভাবেই নিজেকে ওর সামনে রিপ্রেজেন্ট, ওর বান্ধবীর সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতো না কেন, ব্যাপারটা কিন্তু সেইভাবে হতো না। মানে ওর বান্ধবী সবসময় ওর উপরে রেগে যেত কিছু না কিছু কারণে, কখনো নাহলে ও রেগে যেত ওর বান্ধবীর উপরে। এইভাবে চলছিল। এরপর যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা ছিল খুবই আশ্চর্যময় একটা ঘটনা। এবার সেটা কি ছিল সেটা আবার আমি একটুখানি আপনাদের বলি। ওর অফিসে মানে যারা আর কি, মানে আমি অতটা ডিটেলে যাচ্ছি, উনি অনেকটাই ডিটেলে লিখেছেন বিষয়টা, বাট আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। তো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকু দরকার আমি ততটুকুই বলছি। তো ওদের অফিসের একটা ডিপার্টমেন্ট ছিল, সেই ডিপার্টমেন্ট মানে টাকা পয়সা ওরিয়েন্টেড ব্যাপারগুলোকে দেখাশুনো করতো। মানে ফিনান্সিয়াল বিষয়টা দেখতো। তো ওর যেখানে যে কম্পিউটারটা ও কাজ করতো ঠিক তার পাশেরই ছিল সেই ফিনান্সিয়াল ডিপার্টমেন্টটা। এবার তো সেই ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের ওখানে একজনের মানে কিছু একটা কম্পিউটারে প্রবলেম হয়। এবার প্রবলেম হওয়াতে এবার ওর কম্পিউটারটায় বলে যে আমাকে একটু কাজ করতেই হবে, কয়েকটা কাজ, তো আমি একটু তোমার কম্পিউটারটা ইউজ করছি। তো সেই কম্পিউটারের যে আইডিটা দিয়ে খোলে সেটা ওর আইডিতেই লগ ইন করে। এবার সেই আইডিতে লগ ইন করে এবার সে তো তার নিজের মতো কাজ করছে। এবার সেই সময়টা ও কী করেছে, বাইরে বেরিয়ে গেছে যে ঠিক আছে আমার কম্পিউটারেও কিছু একটা কাজ করছে, তো আমি তো সেসব কাজ বুঝবো ছুটবো না। তো ও বলেছে ওর 15-20 মিনিট লাগবে, তো 15-20 মিনিটের জন্য বাইরে বেরিয়ে যায়। ভালো কথা। তো চলে এসছে, 15-20 মিনিট পরেও চলে এসছে। এবার যেদিন ঘটনাটা ঘটেছে সেদিনকে একটু কাজের প্রেশার ছিল। তো মোটামুটি 5টার সময় অফিস মোটামুটি খালি হয়ে গেছে। তো ওরও একটা কাজ ছিল, তো সেই জন্য ও ওখানে ছিল, আর পাশের যে ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে যে ছিল সেও কাজ করছিল। এবার 15-20 মিনিট পরে ও নিজের সিটে চলে এসছে। এবার এসে দেখছে যে ছেলেটার কাজ হয়ে গেছে, মানে যে আর কি ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের ছেলেটা, তার কাজ হয়ে গেছে। তো বলেছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এবার তোমার যেটুকু কাজ আছে কমপ্লিট করে তুমি বাড়ি চলে যেতে পারো। তো ও বলেছে ঠিক আছে। এবার রুবেলের মাথায় কিন্তু অত কিছু আর নেই, ভেবেছে যে ঠিক আছে কাজ করছে, কাজ হয়ে গেছে, ঠিক আছে। এবার ও নিজের কাজ যেটুকু ছিল সেটুকু কমপ্লিট করেও বাড়ি চলে যায়। এইবারে যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু একটা মানে খুবই বাজে ঘটনা। সেটা হচ্ছে যে ওদের অফিসে একটা জিনিস, মানে ঠিক এই ঘটনার 2 থেকে 3 দিন পরে একটা বিষয় খুব মানে বিষয় নিয়ে মানে অফিসে একদম পুরো শোরগোল পড়ে যায়। তো ঘটনাটা কী ছিল, ঘটনাটা ছিল যে ওদের ওই মানে যে ফিনান্সিয়াল যে ব্যাপারটা ছিল, আমি অতটা ডিটেলে বলছি না, বাট ওদের অফিসে কিছু একটা মানে ফিনান্সিয়ালি গন্ডগোল হয়েছে, কিছু একটা হিসেবে গন্ডগোল হয়েছে। এবং সেই যে গন্ডগোলটা হয়েছে সেই গন্ডগোলটা অফিসেরই কেউ, অফিসের মধ্য থেকে কেউ একজন সেই গন্ডগোলটা করেছে, এবং সেইটার জন্য যে কোম্পানিতে ওরা কাজ করতো তাদের কিছু একটা লস হয়েছে, ঠিক আছে। এবং যে যে এক্সট্রা টাকাটার গরমিল পাওয়া যাচ্ছে, সেই এক্সট্রা টাকাটা যে কাজটা করেছে সে হয়তো নিজে সেটার কোনো হিসেব দিতে পারেনি, এবং সেটার মধ্যে একটা মানে বিস্তর ফারাক সৃষ্টি হয়েছে। এবং তার কোনো মানে সেই মাঝখানে সেই টাকাটা কোথায় গেল, যে টাকাটার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না, সেটা কোথায় গেছে, কে খরচা করেছে, বা সেই কাজটা ইভেন কে করেছে সেটাও অফিসে বোঝা যাচ্ছে না। এবার ও এই কথাটা শুনেছে। এবার ও একটা সম্পূর্ণ অন্য ডিপার্টমেন্টে কাজ করতো, যেহেতু ও ইঞ্জিনিয়ারিং পড়েছিল, তো সেই ওর অন্য একটা সম্পূর্ণ কাজ ছিল। তো এবার ও ব্যাপারটা শুনে না অতটা পাত্তা দেয়নি, কারণ ও ফিনান্সের নয়, ফলে ফিনান্সে কি হয়েছে না হয় সেটা ওর জানার কথাও নয়। তো ওর নিজের মতো অফিসে আসছে, কাজ করছে। এবার 2-3 দিন ধরে ব্যাপারটা নিয়ে খুব মানে শোরগোল পড়ে গেছে অফিসে। এবারে যখন এরকম একটা বিষয় হয়, তো তখন তো মানে কোম্পানির মধ্যে যখন এরকম একটা গরমিল পাওয়া যায়, তো সেটা নিয়ে একটা তদন্ত মোটামুটি হয় যে কী করে ব্যাপারটা হলো, কী করে এতগুলো টাকার গরমিল হচ্ছে। এবার প্রথমে যারা ফিনান্সে ছিল তাদেরকে ধরা হচ্ছে, তো তারা বলছে যে না আমরা কিছু করিনি, আমরা যেরকম যা আমাদের কাজ করার হয় সেরকম আমরা করেছি। এবারে ওদের যে টেকনিক্যাল টিম ছিল সেখানে, যেখানটা রুবেল কাজ করতো, মানে ওরা ইনডাইরেক্টলি বলতে চায় যে এই টেকনিক্যাল টিম থেকে হয়তো কোনো একটা জায়গায় কোনো গরমিলটা হয়েছে। এবার যথারীতি যারা এই বিষয়টার ইনভেস্টিগেশন করছিল তারা ওর কাছে আসে, এবং ও সহ আরও কয়েকজন ছিল তাদের কাছে আসে। এবার তারা বলছে যে না আমরা তো কিছু জানি না, আমরা তো এই বিষয় নিয়ে কাজই করি না, আমাদের কাজটা সম্পূর্ণ অন্য। ও সে কথা বলে।
এবার পুরো বিষয়টার মধ্যে না মানে ও বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে। মানে ও এটা বুঝতে পারে যে যখন ও অফিসে ঢোকে বা কিছু একটা আশপাশ থেকে কেউ একটা কথা বললো বা কিছু একটা ঘটনা ঘটলো, এটা না ওর ওর খুব অড লাগে। মানে ও বুঝতে পারে যে ওকে নিয়ে হয়তো কেউ আলোচনা করছে বা ওকে হয়তো মানে ওর সম্পর্কে কেউ একটা কোনো কথা বলছিল, যেই মুহূর্তে ও ঢুকেছে সবাই চুপ করে গেল। মানে পিছনে পিছনে যে কিছু একটা ঘটনা ঘটছে সেটাও বুঝতে পারে, বাট এক্স্যাক্ট কী ঘটছে ও কিছু জানে না। এবার ওর না মানে মনের মধ্যে এই বিষয়টা না একটা হঠাৎ করেই খুব মানে দেখবেন কিছু কিছু বিষয় না আমাদের কিন্তু খুব খারাপ লাগে। তো ওরও পার্টিকুলার এই বিষয়টায় না মনের মধ্যে একটা দাগ কেটে যায় যে ব্যাপারটা কি হচ্ছে। তো একদিন অফিসে এটা নিয়ে একটা বিষয় হয়, মানে একটা ঝামেলা মতো হয়। এবং সেই ঝামেলাতে মোদ্দা কথা ব্যাপারটা এটাই ছিল যে যেহেতু ওর কম্পিউটারটা মাঝখানে 15 মিনিটের জন্য নিয়ে একজন কাজ করেছিল, তো একটা এরকম জিনিস প্রমাণ করার চেষ্টা করা হয় যে যে আর্থিক যে গন্ডগোলটা হয়েছে সেটার পিছনে এই রুবেল দায়ী, যেখানে রুবেল কিন্তু কিছুই করেনি, ওর কোনো বিষয়টায় কোনো হাতই নেই, ও ইভেন জানতোও না বিষয়টা। মানে ওকে সরাসরি অ্যাকিউজ করা হয় না, বাট মোটামুটি এটা সবার কাছে একটা ধারণা অফিসে তৈরি হয়ে যায় যে ও বিষয়টার জন্য দায়ী। এবার ও তো সব রকমভাবে মানে চেষ্টা করছে যে না আমি কিছু জানি না, সব রকমভাবে বলছে যেটা হতে পারে না, এরকম কিছু না। তো বাকিরা কেউ মানে সব কিছু একটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যদিও ওকে কেউ সরাসরি অ্যাকিউজ করেনি। তো সেদিন ওর প্রচণ্ড মানে মাথা গরম করে এবং অফিস থেকেও বেরিয়ে আসে। এবার বেরিয়ে এসে তোর প্রচণ্ড খারাপ লাগছে, ওর প্রচণ্ড মন খারাপ, ভাবছে আমি নিজেকে কী করে নির্দোষ প্রমাণ করবো, আমাকেও তো নিজেকে নির্দোষ প্রমাণটা করতে হবে। বাট ও সেটা কী করে করবে ও কিছুতেই বুঝতে পারছে না। তো এমন সময় ও ভাবলো যে না, আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করবে ও কিছুই ভেবে পাচ্ছে না। তো এরকমভাবে যখন ও চুপচাপ বসে রয়েছে, ও রাতের বেলা বাড়িতেও কাউকে কিছু বলে, সেদিন ইভেন ও খায়ও নি। তো ও চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করে মানে জাস্ট ওর তন্দ্রা মতো এসছে। তো ওই অবস্থায় ও বুঝতে পারছে মানে একটা স্বপ্ন বলুন বা একটা ঘোরের মধ্যে ও দেখতে পাচ্ছে ওই যে গুরুদেব, যে গুরুদেবকে ওর মানে ওর বান্ধবীর বাড়িতে দেখেছিল, সেই গুরুদেব ওকে বলছে যে তোমার তোমার কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ সময় চলছে, তোমার মাথার উপর একটা অপবাদ দেওয়া হয়েছে এবং সেই অপবাদটাকে কিন্তু তোমাকেই সরাতে হবে। তো তুমি মনে মনে চিন্তা করো যে তুমি কিভাবে এটা প্রমাণ করতে পারো যে তুমি কাজটা করোনি। তো ও না স্বপ্নের মধ্যে মানে ওরকম একটা অবস্থাতে ওই ঘোরের মধ্যে ও না মনে হচ্ছে যেন কথা বলছে। হুম। তো ও বলছে যে আমি কি করে করবো, আমি তো সত্যি কিছু করিনি, আমি জানিও না এটা কিভাবে হয়েছে, কখন হয়েছে। তো তখন না ওই গুরুদেব ওকে বলছে যে তুমি চিন্তা করো, তুমি পারবে, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, তুমি ভাবো, তুমি চিন্তা করো, দেখো ঠিক কিছু না কিছু একটা তুমি পেয়ে যাবে। তো এরকম করতে করতে মানে ওর মানে ঘুমটা বা স্বপ্নটা কখন ভেঙে গেছে এবং ও যখন মানে কনসাস হয়েছে তখন ও মানে ও বুঝতে পারছে যে ও নিজে নিজে কথা বলছে কারোর সাথে। তো তারপরে কিছুক্ষণ পর পুরোপুরি ওর ঘুমটা ভেঙে গেছে, তো ও বুঝতে পেরেছে যে ওর স্বপ্নের মধ্যেই আর কেউ কথা বলছে। তো তারপর থেকেও না মানে হতভম্ব হয়েছে যে ব্যাপারটা কি হলো, আমি মানে এই বিষয়টা নিয়ে এরকম স্বপ্ন দেখলাম কেন। কিন্তু তারপরেও চিন্তা করছে যে আমাকে তো নিজেকে সত্যি নির্দোষ প্রমাণ করতে হবে, কিন্তু আমি কি করে করব। এবার ও অনেকভাবে মনে করার চেষ্টা করছে, চিন্তা ভাবনা করার চেষ্টা করছে যে কী ঘটনাটা ঘটেছিল। তো তখন না ওর মনে আসে যে ওর সিস্টেম মানে ও যে কম্পিউটারে কাজ করে সেখান থেকে একজন কাজ করেছিল 10-15 মিনিটের জন্য, ওর কম্পিউটারটা নিয়েছিল এবং ও বেরিয়ে গেছিল। তো ভাবছে যে আরে সেই সময়টাই কি তাহলে কোনো গন্ডগোল করেছিল বা সেই সময়টা আমাকে ইচ্ছে করে ফাঁসানোর জন্য কি কেউ কিছু করলো। তো ও না সঙ্গে সঙ্গে ওদের যে আর কি কোম্পানির যে এইচআর ছিল, তো তাকে বিষয়টা জানায়। এবং শুধু জানায় তাই নয়, ও বলে যে দেখুন আমার কাছে তো কোনো প্রমাণ নেই, কিন্তু আমি নিজেও এই বিষয়ের সাথে একদমই যুক্ত নই, কিন্তু আপনি আমাকে একবারের জন্য বিশ্বাস করে দেখুন। ও মোটামুটি টাইমিংটা মনে ছিল, তো সেই টাইমিংটাও মেনশন করে। এবার যা মানে যার উপর যে আর কি কাজটা অ্যাকচুয়ালি করেছিল, তো এইচআর তাকে কোনো কিছু বুঝতে দেয় না, তো তাকে একদিন নিজের ডিপার্টমেন্টে ডেকে পাঠায়। তো সেই ছেলেটা গেছে, যাওয়ার পরে ওকে বলছে যে আচ্ছা তুমি কি মানে এই সময় তুমি নিজের কম্পিউটার থেকে কাজটা করছিলে। তো ছেলেটা না মানে বলে দিয়েছে হ্যাঁ আমি আমি নিজের কম্পিউটার থেকেই কাজগুলো করেছি। এবার দেখুন প্রত্যেকটা মানে মানুষই বা যারা ধরুন এই ধরনের কোনো অপরাধ করে তারা না মানে হয়তো ভাবে যে আমরা অপরাধটা করেছি এবং আমরা সব থেকে বেশি চালাক, আমরা কোনোদিনই ধরা পড়বো না, আমরা এমন করে মিথ্যে কথা বলবো যে কারোর কোনো সন্দেহ হবে না। কিন্তু ওই যে এইচআর যিনি ছিলেন তিনি একটু প্রোঅ্যাক্টিভলি কাজটাকে দেখেন এবং উনি তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি যেতে পারো। এবারে ওদের যে
যে অফিস ছিল যেখানটায়, তো সেইখানে অ্যাকচুয়ালি কোনো সিসিটিভি ছিল না, কিন্তু বাইরের দিকে মানে সিসিটিভিটা একটা ছিল। এবার সেইখানে যে সিসিটিভিটা ছিল সেখান থেকে ওদের আর কি ঢোকার একটা ডিপার্টমেন্টাল সিসিটিভি ছিল। তো সেইখান থেকে পুরো ডিপার্টমেন্টের ছবিটা আসতো না ঠিকই, বাট যেভাবে সিসিটিভিটার পজিশনটা ছিল তাতে তাতে ওর সিটের কিছুটা অংশ দেখা যায়। তো উনি কী করলেন, ওনার যে এইচআর ছিল তিনি যারা আর কি এই ধরনের সিকিউরিটি ডিপার্টমেন্টে ছিল তাদের থেকে ওই টাইমের ফুটেজটা চেয়ে পাঠায়। এবং ফুটেজ যখন চেয়ে পাঠায়, মানে ওই ছেলেটাও খুব নিশ্চিত ছিল যে আমাদের এইখানটায় কোনো সিসিটিভি নেই, সত্যিই ছিল না, কিন্তু যেহেতু ওই একটা দূরের সিসিটিভিটা খুব ওয়াইড রেঞ্জে করা ছিল, ফলে কিছুটা কিন্তু দেখা যায়। এবং যে সময়টার কথা রুবেল বলেছিল ঠিক সেই সময়ই দেখা যায় যে ওই ছেলেটি, যে ছেলেটির কথা বলা হচ্ছে, সেই ছেলেটি রুবেলের সিস্টেমে বসে কিন্তু বেশ 10-15 মিনিট কাজ করেছে। এবং এইখানে কিন্তু ওদের কোম্পানির যে এইচআর ছিল তার কিন্তু বেশ সন্দেহ জাগে যে যদি কেউ কাজ করেও থাকে তাহলে ও মিথ্যে কথা কেন বলল। তো এটা নিয়ে তারপরে প্রচুর অশান্তি হয়, রুবেলকে ডেকে পাঠানো হয়, ওই ছেলেটিকেও ডাকা হয়, দুজনকেই অনেক কথা জিজ্ঞেস করা হয়। এবং মানে যখন একটার পর একটা যখন প্রশ্ন করতে থাকা হয়, রুবেল তো নিজে সত্যি কথা বলছে, ও তো যা বলার বলে দিয়েছে। অন্য যে ছেলেটি যে অ্যাকচুয়ালি এই গরমিলের কাজটা করেছিল সে কিন্তু একটা সময় সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সে স্বীকার করতে বাধ্য হয় যখন তাকে ওই সিসিটিভি ফুটেজটা দেখানো হয়। তো তখন তারপরে সে বলে যে তার টাকা পয়সার নাকি খুব দরকার ছিল, তার বাড়িতে কোনো একটা প্রবলেম চলছে, তো সেই জন্য ওই গরমিলটা করে। এবং ও পুরো জিনিসটার দোষটা যেহেতু মানে রুবেল, আমি বললাম যে প্রথম থেকে অফিসেও খুব ভালো কাজ করতো না, ওর কাজের উপর না অনেকেই অতটা মানে রিলাই করতে পারতো না, তো সেই জন্য ও ভেবেছিল যে ওকে যদি টার্গেট করা হয় তাহলে সবাই খুব সহজেই বিশ্বাস করে নেবে যে ও কাজটা করলেও করতে পারে। তো এই ঘটনাটা যখন ঘটে তখন না মানে যেদিনও আর কি পুরো বিষয়টা প্রমাণ হয়ে যায়, ছেলেটাকে অ্যাজ কোম্পানি রুল কিছু শাস্তিও দেওয়া হয়। তো পুরো বিষয়টা যখন মিটে যায়, সর্ট হয়ে যায়, তো ও না বাড়িতে এসে ভাবছে যে সেদিন আমি মানে আমার মাথায় ব্যাপারটা আগেও এলো না, এবং আমার উপর থেকে যে মানুষের সত্যিকারের ও অফিসে ওর কথাকে সেও অতটা কেউ পাত্তা দিত না, অতটা ওকে কেউ গুরুত্ব দিত না, কিন্তু সেই জায়গা থেকে ও যে নিজেকে নির্দোষ প্রমাণটা করতে পারবে এটা কিন্তু ও সত্যিই ভাবতে পারেনি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ঘটলো। এবং ও তাতে ভীষণ রকমভাবে ওর খুব ভালো লাগলো, ও খুব ভালো ফিল করে। এবং ও ভাবলো যে এই সেই মানে সেই শাস্ত্রীয় সঙ্গীতের সেই গুরুদেব ওর স্বপ্নে এলো কী করে। তো এবার কি হয়েছে, তো এই পুরো ঘটনাটা কিন্তু ওর বান্ধবীকে অতটা ডিটেলে জানায়নি। তো তারপর একদিন ওকে জানিয়েছে, কিন্তু এই গুরুদেব যে ওর স্বপ্নে এসেও সেই কথাটা বলেনি। তো এমনি বলেছে যে আচ্ছা তোদের সেই গুরুদেব যিনি ছিলেন উনি কি শিলচরে চলে গেছে। বলছে হ্যাঁ আর বলিস না, উনি না খুব অসুস্থ জানিস তো, আর ওনার মানে বাড়ির বেশিরভাগ লোকই বিদেশে থাকে, তো ওনার একজন খুব নিকট একজন আছেন, তো তার কাছেই উনি আছেন, খুব অসুস্থ। আমার বাড়ি থেকে ওনাকে দেখতে যাবে, মানে ওদেরও আর কি, যেহেতু বললাম যে ওদের আদি বাড়ি যেহেতু ওই শিলচরে, তো ও বললো আচ্ছা আচ্ছা এরকম অসুস্থ, খুব বাজে ব্যাপার, উনি যেন সুস্থ হয়ে যান, মানে আর কি ভালো কথাই বললো। এবারে যেটা হলো যে ওর বাড়িতে একটা আস্তে আস্তে রুবেলের বাড়িতে একটা আর্থিক টান শুরু হলো, যেহেতু আমি বললাম যে ওর বোন প্রাইভেট কলেজে পড়াশুনো করতো, প্রচুর টাকার একটা ব্যাপার ছিল। এবার ওর মধ্যে না আস্তে আস্তে চাকরির প্রতি যে ওর একটা তুচ্ছতাচ্ছিল্য ভাব ছিল, চাকরির প্রতি যে ওর একটা অনীহা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ওর মধ্য থেকে কেটে যেতে লাগলো। এবং শুধু কেটে যেতে লাগলোই নয়, ও সত্যি সত্যি কখন যে এই চাকরির প্রতি মানে ওর আলাদা রকমের একটা ইন্টারেস্ট, কাজ শেখা, কাজ দেখা, কাজ জানার প্রতি যে ওর একটা অদ্ভুত রকমের একটা নেশা চলে এলো, সেটা কিন্তু ও নিজেও বুঝতে পারলো না, সেটাও বুঝতে পারে অনেক পরে। এর মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে আমি বললাম যে ছোট ছোট বিষয় নিয়ে ওর সাথে ওর বান্ধবীর মানে খুব ঝামেলা হতো। এবং একদিন কি হলো, একদিন কিছু একটা সামান্য বিষয় নিয়ে ওর সাথে ওর বান্ধবীর ঝামেলা হয়, এবং ওর সেই বান্ধবী ওকে বলে দেয় যে আমি তোর সাথে আর কোনোদিনও কথা বলবো না, আর তুই কিন্তু আমাকে ফোন টোনও করবি না, আমরা খুব বেশি হলে বন্ধুত্ব, যেটুকু আমাদের ফর্মাল বন্ধুত্ব ছিল সেটুকুনি আমরা রাখতে পারি, তার বেশি কিন্তু তুই কিছু ভাববি না, তুইও আমাকে বিয়ে করবি এরকম কোনো চিন্তাভাবনা রাখিস না, আমিও কিন্তু তোকে নিয়ে এরকম কোনো চিন্তাভাবনা রাখছি না। এবার এই কথাটা যখন রুবেল প্রথম শোনে ওর না প্রচণ্ড খারাপ লাগে
যে হঠাৎ করে মানে ও কিন্তু যতই ওই শাস্ত্রীয় গুরু ওকে বলে থাকুক না কেন, ও কিন্তু এই বিষয়টাকে মানে একেবারেই মাথায় নেয়নি। ও যেরকম ওদের বন্ধুত্বটা ছিল, যেরকম ওরা একসময় চিন্তা করেছিল যে ওরা একে অপরের সাথে থাকবে, সারা জীবন থাকবে, বিয়ে করবে, এই এই ভাবনা চিন্তাটা নিয়েই কিন্তু রুবেল এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করে ওর বান্ধবীর এই কথাটা বলা ওর না ভীষণ রকমভাবে শকিং লাগে। এবং ও বলে যে না তুই এরকম কেন বলছিস, আমরা সেই কলেজ থেকে একসাথে পড়াশুনো করছি, আমরা এত ভালো বন্ধু, একে অপরকে এতদিন ধরে চিনি। তখন ওর বান্ধবী বলে দেয় যে দেখ আমি দেখেছি, আমি তোকে যেটা বলি তুই তুই ঠিক তার উল্টোটা করিস, আমার যেরকম অ্যাজ হাজবেন্ড আমার যেরকম পছন্দ তুই সেরকম নোস। ওকে একদম সরাসরি বলে দেয় এবং ওদের মধ্যে মানে ওই ব্যাপারটা একদম ব্রেকআপ হয়ে যায়। যাই হোক, তো এই বিষয়টাতে ওর জীবনে আবার একটা খুব মানে ডাউন টাইম চলে আসে। ও নিজে খুব লো ফিল করতে থাকে এবং ও অদ্ভুতভাবে ভাবতে থাকে সেই মানুষটার কথা, যেই মানুষটা ওকে মানে এতদিন আগেই কথাগুলো বলেছিল। এবার তো ও মানে মনে মনে মানে প্রচণ্ড আর কি একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। ও কি করবে কিছু বুঝতে পারছে না। তো মানে গানটাও ও যে গানের দিকে যে চলে যাবে সেটাও যেতে পারছে না। ওর খুব ইচ্ছে করছে যে আমি সব চাকরি বাকরি ছেড়ে দিই, আমি শুধু গান নিয়ে থাকবো, সেটাও করতে পারছে না কারণ ওর ফ্যামিলি রয়েছে। তো এরকম একটা সময় যখন আস্তে আস্তে দিন যেতে থাকে, সেই সময় কিন্তু ও মানে ওর সিচুয়েশনটা এরকম হয়ে যায় যে ওর আর কোনো কিছুই ভালো লাগছিল না। মানে ও ঠিকমতো খেত না, ঠিকমতো কাজ করতো না। তো এমন সময় ও একটা খুব ভালো কাজের অপরচুনিটি পায়, কিন্তু সেটা দূরে। মানে ও কলকাতাতেই জবটা পেয়েছিল, বাট ও একটা পুনেতে খুব ভালো কোম্পানিতে জব পায় এবং সেখানে স্যালারি বেশি, উন্নতি করার সুযোগও অনেক বেশি। এবার ও সেখানে মানে ওর মেলে আসে এবং ও পরিষ্কার বলে যে না আমি এখানে যাব না, একেই আমি প্রচণ্ড মানে আমার মানসিক দিক থেকে একদমই আমি ভালো নেই, এর মধ্যে যদি আমি আবার বাইরে স্টেটে যাই তাহলে কিন্তু আমার একদম মানে লাইফ বলে আর কিছু থাকবে না। তো ও যথারীতি সেই মেলের কোনো অ্যান্সারও করে না, তাদেরকে ব্যাকও করে না, কিচ্ছু করে না। এইবার যে ঘটনাটা ওর জীবনে ঘটলো সেটা হচ্ছে যে ও একটা অদ্ভুত আবার একটা স্বপ্ন দেখলো এবং সেই স্বপ্নটা সেম সেই শাস্ত্রীয় গুরুর স্বপ্ন। তো দেখছে যে উনি একটা বই নিয়ে হাতে, মানে একটা বই ওনার হাতে রয়েছে এবং সেই হাতে করে বইটা ওর দিকে দিচ্ছে এবং স্বপ্নেই দেখতে পাচ্ছে রুবেল যে ও বইটা নিতে চাইছে না। তো ও বলছে আমি বইটা নেব না, মানে স্বপ্নের মধ্যে কিন্তু ঘটনাটা ঘটছে। তো ওই গুরু বলছেন যে তুমি বইটা নাও, বইটা তোমাকে মানে তোমার দরকার, এই বইটা তুমি দরকার, তোমার এটা জীবনে দরকার পড়বে, তুমি বইটা নাও, তুমি এখন নিতে চাইছো না, এখন আমি তোমাকে দিতে চাইছি। তো কিন্তু তোমার কিন্তু এই বইটার দরকার পড়বে, তখন যখন তোমার দরকার পড়বে তখন কিন্তু তুমি এটা পাবে না। তো কেউ বলে বারবার বারবার বইটা দিচ্ছে এবং সেই বইটা হচ্ছে একটা মোটা গীতা। ঠিক আছে, একটা মোটা গীতা ওকে দিতে চাইছে এবং ওর স্বপ্নের মধ্যে বারবার বারবার ও বলছে আমি নেব না, আমার দরকার নেই বইয়ের। এবং বারবারই ওই গুরুদেবজি বলছেন যে তুমি কিন্তু বইটা নাও, এরপরে যখন তোমার দরকার পড়বে তখন কিন্তু তুমি বইটা পাবে না। এরকম করে করতে করতে আর কি ওর স্বপ্নটা হঠাৎ করে ভেঙে যায় এবং ওর ঘুমটাও সঙ্গে সঙ্গে ভেঙে যায় এবং ও নিজেকে মানে বুঝতে পারে যে ও ঘুমের মধ্যেই কথা বলছিল স্বপ্নের মধ্যে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর ঘরে কোনো রকম কোনো মানে দু একটা গল্পের বই, পড়াশুনোর বই ছাড়া আর কিছুই ওর বাড়িতে মানে ঘরে থাকতো না। কোনো কমিক্স বলুন, ম্যাগাজিন বলুন, এমনি কিছু সেরকম থাকতো না। কিন্তু ওর খাটের পাশে হঠাৎই ওর চোখ পড়ে ঘুমটা ভাঙার পরে, দেখছে যে একটা গীতা, ঠিক সেম একটা গীতার একটা বই, যে বইটা ও স্বপ্নে দেখছিল যে গুরুদেবজি ওর হাতে দিতে চাইছেন। তো ও যখন ওই বইটা দেখে ও প্রচণ্ড অবাক হয়ে যায়। আর ও কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠতো 7টার সময়, অফিস বেরোতো বাড়ি থেকে 8টার সময় সকাল। তো সেদিন ওর ঘুম ভেঙে গেছে 5টার সময়। তো ও তো গীতাটা দেখে অবাক হয়ে গেছে যে ওর ঘরের টেবিলে গীতা এলো কি করে, ও এসে রাখেনি এবং রাতে শোয়ার আগে নিশ্চয়ই মানে ঘরে ও দরজা বন্ধ করে শোয়, তো গীতাটা কি করে এলো। তো সঙ্গে সঙ্গে নিচে চলে গেছে, নিচে গিয়ে ওর মাকে ডেকে তুলেছে। তোর মাকে বলছে মা তুমি কি আমার ঘরে গীতা রেখে এসছো? তোর মা বলছে না আমি তোর ঘরে গীতা রাখতে যাবো কেন। তোর বোনকে জিজ্ঞেস করেছে কি তুই কি আমার ঘরে গীতা রেখেছিস? বলছে না। এবার ওর মা বলছে যে ঠাকুর ঘরে তো গীতাটা থাকে। এবার ওর বাবা কি করে, মানে উনি প্রত্যেক দিন, তখন উনি খুব অসুস্থ ছিলেন, তো মাঝে মধ্যে উনি গীতাটা পড়ে ঠাকুর ঘরেই রেখে দেন। আর ওর ঘর ছিল মেজানাইন ফ্লোরে।
এবার ওর বাবাকে জিজ্ঞেস করেছে যে তুমি, ওর মা বলেছে যে ওর ঠাকুর ঘরে গীতা থাকে, তো তোর বাবা পড়ে হয়তো তাহলে রেখেছে। কিন্তু রুবেল ভাবছে যে আমি তো ঘরে কোনো গীতা দেখিনি। তো তাও ও সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে গেছে, পরে আরেকটু যখন সকাল হয়েছে, গিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করছে তুমি কি গীতাটা আমার ঘরে রেখে এসছো? তোর বাবা বলছে না, আমি কোনো গীতা রাখিনি তোর ঘরে, আর তোর ঘর তো মেজেনাইন ফ্লোরে, আমার তখন শরীরটা অতটা ভালো নেই, আমি অত সিঁড়ি ভাঙতেও পারছি তো জানিসই, আর আমি গীতা কেন তোর ঘরে রাখতে যাব। কিন্তু ওই গীতাটা ওদের বাড়ির গীতাই ছিল, বাট ওই গীতাটা কিন্তু ওর ঘরে কেউ রাখেনি। মানে বাড়ির সবাইকে জিজ্ঞেস করে, রাখেনি। ইভেন সব থেকে বড় প্রমাণ হচ্ছে ও নিজে। যদি গীতাটা কেউ আমি ধরেও নিই যে সে রেখে ভুলে গেছে, তাহলেও কিন্তু শোয়ার সময় ওর চোখে পড়তো যে গীতাটা ওর টেবিলে রাখা। যাই হোক, ও তো খুব অবাক হয়ে যায় যে ব্যাপারটা কি হলো, এবং ও সারাদিন তারপরে চিন্তা করে যে আমার সাথে এটা কেন হলো। এবং তারপরে ও যেটা বুঝতে পারে সেটা হলো যে এই জিনিসটার কিছুই না, ওই গুরুদেব ওর স্বপ্নে এসেছিল এবং ওকে স্বপ্নাদেশে বোঝাতে চেয়েছে যে ও জীবনে একটা ভালো অপরচুনিটি পাচ্ছে, যেটা ওর ছাড়া উচিত না, এবং ওর উচিত এই সিচুয়েশনে ওই চাকরিটা জয়েন করা। এবং ওর পুরোপুরি ওই স্বপ্নটার উপরে ভিত্তি করে ও যেটা মনে মনে স্থির করে ফেলেছিল, ও বাড়িতে ইভেন কাউকে জানায়ও নি যে একটা ভালো চাকরি পেয়েছে, ও শুধুমাত্র ওই স্বপ্নের উপরে ভিত্তি করে এবং ওই গুরুদেবকে সত্যি মেনে ও কিন্তু চাকরিটা জয়েন করে। এবং চাকরিটা জয়েন করার 1-1.5 মাসের মধ্যে ও বুঝতে পারে যে ওর ডিসিশনটা কতটা ভালো ছিল। ও যে কোম্পানিতে চাকরি পেয়েছিল সেই কোম্পানিটা কিন্তু খুব একটা বড় কোম্পানি ছিল না, এবং এই নতুন কোম্পানিটা পুনে জয়েন করার পরে ও খবর পায় যে যে কোম্পানিটা ও চাকরি করতো সেই কোম্পানিটায় কিছু একটা বিশাল সমস্যা হয়েছে, তাদের বিজনেস অনেকটাই এফেক্টেড হয়েছে, এবং তার জন্য কোম্পানিটা কাউকে স্যালারি দিতে পারছে না। দ্বিতীয় যেটা ও বুঝতে পারে যে যেহেতু ওর বান্ধবীর সাথে ওর কলকাতায় মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হতো, কথা প্রচুর হতো, তো ও সেই সময়টা না, মানে ওর খুব খারাপ সময় কাটছিল। কিন্তু এই নতুন কোম্পানিতে এত দূরে এসে ওর কিন্তু বেশ ভালো লাগছে, ও নতুন কাজ শিখতে পারছে, একটা বড় রিনাউন্ড কোম্পানি, সেখানে একটা স্টেবিলিটি রয়েছে, ভালো স্যালারি পাচ্ছে, এবং এই পুরো এনভায়রনমেন্টটায় ওর যে ওই বান্ধবীর সাথে যে পুরো যে ব্রেকআপটা হয়ে গেল সেটা থেকে ও কিন্তু নিজেকে অনেকটাই বার করে আনতে পেরেছিল। এইভাবে তো ওর মানে প্রচণ্ড আর কি খুব মন দিয়ে ও কাজটা করে। ইভেন যে ভালোবাসাটা, ওকে যেমন বলেছিল যে তুমি যখন ভালোবাসবে তখন তুমি নিজেই ভালোবাসা থেকে তোমার গানটা বেরোবে, তো ও মন দিয়ে মানে প্রায় 2 বছর ও কোনো গানের শো, গান ওরিয়েন্টেড কোনো কিছু করতো না, শুধুমাত্র কাজটা মন দিয়ে করতো, এবং হয়তো অফিস থেকে এসে একটুখানি নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য একটু গান করতো। এবং মানে রুবেলবাবু যেটা ইমেলে লিখেছেন যে আমি এত ভালো গান, মানে আমি কলেজ থেকে এত শো করেছি কিন্তু এতটা পিওরভাবে, এতটা আন্তরিকভাবে আমি কোনোদিন গান করিনি যতটা আমি সেই সময়গুলো করতাম। মানে আমি পুনেতে রয়েছি, আমি কোনো শো করছি না, মন দিয়ে কাজ করছি, কাজ শিখছি, হয়তো অফিস থেকে বাড়িতে এসে আমি 1টা ঘন্টা গান করতাম, কিন্তু সে মনে হতো যেন আমি খুব ভালোবেসে গানটা করছি। এবং ওই শাস্ত্রীয় গুরুদেবের কথা একদম ওনার জীবনে ফলে যায়, তখন উনি বুঝতে পারতেন যে এই যে আমি এখন গানটা করছি এটা কিন্তু আমি হাততালি পাওয়ার জন্য করছি না, এটা কিন্তু আমাকে লোকে বলবে যে তুমি খুব ভালো সিঙ্গার সেটা শোনার জন্য করছি না, আমি শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য, নিজের জন্য গানটা করছি। যাই হোক, তো এইভাবে বহুদিন কেটে যায়। তো ইন দ্য মিন টাইম যেটা ঘটনা ঘটে যে ওনার ওই বান্ধবীর বিয়ে হয়ে যায় এবং সেটা উনি খবর পান। তারপরে ওনারও বিয়ে হয়ে যায়, এবং এই যখন ব্রেকআপটা হয়েছিল তখন দুজনের মানে এই 2 বন্ধুর মধ্যে কোনো কথোপকথন ছিল না। তো তারপরে দুজনের মধ্যে কথা হয়, মানে এমনি জাস্ট ফেসবুকে অ্যাজ ফ্রেন্ড কথা হয়। তো কথায় যখন প্রথম কথা হয়েছিল তো প্রথমেই জিজ্ঞেস করেছিল এই রুবেল বাবু যে আচ্ছা তোদের ওই গুরুদেবের কী অবস্থা। তো গুরুদেবের অবস্থা যখন শোনে তো তখন শোনে যে ওই যে যখন লাস্ট কথা হয়েছিল, যখন ও জিজ্ঞেস করেছিল যে উনি খুব অসুস্থ ছিল জেনেছিল, তো তার 10-12 দিনের মাথায় কিন্তু উনি মারা যান। কিন্তু রুবেল বাবু যখনই জীবনে কোনো এমন সিচুয়েশানে পড়েছে যে ডিসিশন কীভাবে নেবে বুঝতে পারছে না, বা ওনার যে চাকরিটা জয়েন করা উচিত, উনি স্বপ্নে দেখেছিল যে ওনাকে একটা গীতা ব্যাপারটা বই হাতে দিচ্ছে, এই ব্যাপারগুলো হওয়ার, এই ঘটনাগুলো আর কি যবে ঘটে তার কিন্তু বহুদিন আগেই ওই গুরুদেব দেহ রেখেছিলেন। ফলে এইভাবে কী করে উনি স্বপ্নে দেখলেন, কী করে কী হলো ওটা কিন্তু উনি নিজেও জানেন না। ইভেন ওনার জন্য যখন এই রুবেলবাবুর জন্য যখন সম্বন্ধ দেখা হচ্ছিল, উনি না মানে বুঝতে পারছিল না যে মানে কী করে কি এগোবেন, মানে কী করে উনি নিজের
কাকে ভালো লাগবে, ওনার কী ব্যাপারটা, মানে বিয়ের ব্যাপারে উনি খুব কনফিউজ হয়ে গেছিলেন যে কী করবেন। তো তখনও নাকি উনি মনে মনে একটা এরকম মানে এরকম চিন্তাভাবনা করছিলেন, উনি স্বপ্নে দেখেছিলেন যে ওই মানে ওই মেয়েটির সাথেই এই রুবেলের বিয়ে হচ্ছে, রুবেল বাবুর, আর ওই গুরুদেব দূর থেকে আশীর্বাদ করছে। এটা কিন্তু উনি স্বপ্নে দেখেছিলেন, এবং বাস্তবে ওনার যিনি স্ত্রী তার সাথেই বিয়ে হয়। এবং তিনি, যেটা রুবেলবাবু লিখেছেন, উনি ওনার স্ত্রীর সাথে ভীষণ একটা ভালো, খুব সুন্দর ওনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, দুজনেই দুজনকে যথেষ্ট ভালোবাসেন, সম্মান করেন। তো এটাই ওনার জীবনে সেই গুরুদেবের সান্নিধ্যে সেই অলৌকিক ঘটনা। এবং আজও উনি কোনো বিষয়ে যদি কনফিউজ থাকেন, কোনো বিষয়ে যদি উনি ডিসিশন নিতে না পারেন বা কোনো কিছু ওনার মনে হয়, উনি কিন্তু স্বপ্নে ওই গুরুদেবজিকে দেখতে পান। এবং উনি এই রুবেলবাবু কিন্তু ওনার থেকে দীক্ষা নিয়েছিল বা গান খুব শিখেছিল, সেরকম কিন্তু কিছু, ওই একটা দিনের আলাপ, ওই একটা সময়ের ওই মুহূর্তটুকু শুধু সান্নিধ্য, কিন্তু সেটা সারা জীবন ওনার সাথে রয়ে গেছে এবং হয়তো যতদিন উনি বেঁচে থাকবে ততদিনই থাকবে। তো এটাই ছিল ঘটনা। দুটো ঘটনাই আমার তো ভীষণ ভালো লেগেছে। রুবেলবাবুকে অনেক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ এই ঘটনাগুলো সকলের সাথে একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।